হ্যালো, সবাই কেমন আছেন? আরিফুর রহমান চলে আসলাম হঠাৎ করেই লাইভে, কোনো রকম কথাবার্তা ছাড়াই। এবং আজকে আমাদের সাথে একজন বিশেষ অতিথি উপস্থিত হয়েছেন। ওনার নাম হচ্ছে মিনিমি। মিনিমি মানে হচ্ছে আমার ছোট ভার্সন। এবং সে আহ, নিজে থেকেই আগ্রহী হয়ে কোলে উঠে বসে আছে। তো আমি একটু সাউন্ড টেস্ট করে দেখি সাউন্ড যাচ্ছে কিনা। হ্যাঁ, সাউন্ড যাচ্ছে, গুড। মনে হচ্ছে আমি আমার ডিপ্রেশন কিছুটা হলেও কাটায় উঠছি। কালার্স, কালার্স, তুমি কালার্স দেখবে? ওই যে ক্যামেরার দিকে তাকায় বলো, কথা বলো সবার সাথে। Why? ওয়াই? ওয়াই মানে কি? এটা হচ্ছে একজন জানতে চাচ্ছেন এটা কি ভাই? এটা Light. এটা হচ্ছে And white আমাদের light. সুপার হিরো, সুপার হিরো আমার ছেলে Colors. রিও। আমার ছেলে রিও দ্রুত বড় হয়ে যাচ্ছে। এটা জিজ্ঞেস করা কি হলো আমি ঠিক বুঝলাম না। এটা চেহারা দেখলে বোঝা যায় না যে আমার ফটোকপি? দেখি বাবা, সোজা বসো, এই যে দেখেন ফটোকপি। লুক, Colors. দিস ইজ ফটোকপি। Colors. তুমি কি আমার ফটোকপি বাবা? ইউ মাই ফটোকপি? না, ও সব কিছুতে না, মানে Colors. কোনো কোয়েশ্চেন করবেন সাথে বলবেন না। কালার্স, কালার্স, কালার্স হচ্ছে তার কম্পিউটারে ওই যে বিভিন্ন রকমের রং টং করি, সেটার ইয়ে আর কি। Colors. সামান সেড, Colors. সাইয়েদ আহসান গিলিয়ানি বলছে, ইউ আর লুকিং গুড বাট ক্যান্ট আন্ডারস্ট্যান্ড ইউর ল্যাঙ্গুয়েজ। আই এম রিয়েলি সরি, ইউ হ্যাভ টু লার্ন বেঙ্গলি। উই আর স্পিকিং ইন বেঙ্গলি because I'm Bengali and from Bangladesh, so sadly today's broadcast is not in English. It's in Bengali. Anyways, it's just a chit chat post. There is nothing serious going on. um, মামুন রশিদ জানতে চাচ্ছেন, হাউ ডিড ইউ চেঞ্জ দ্য ব্যাকগ্রাউন্ড? ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিলাম কোথায়? এটা তো সুন্দর, এটা একটা ধোঁয়া উঠতেছে এখানে। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবো নাকি? চেঞ্জ করতে হলে অনেক কষ্ট হবে রে ভাই। এখানে বিল্ডার টিল্ডার ডাকতে হবে, সিমেন্ট টিমেন্ট বসুত, কিছু ঝামেলা আছে এই আর কি। আজকে আসলে কি নিয়ে কথা বলা যায়? কেউ কোনো কিছু বলতেছেন না। আমি দেখতে পাচ্ছি প্রায় 26 এর মতন অনলাইনে, বাট আই ডোন্ট সি এনি ওয়ান আস্কিং এনি কোয়েশ্চেন। একজন বলতেছেন চেঞ্জ, এটা ভাই টেকনিক্যাল কোয়েশ্চেন, তাই না? টেকনিক্যাল কোয়েশ্চেন দিয়ে কী হবে? রাইট, আজকে আসলে অফিস ছিল। যে কোনো উইকডেজে অফিস থাকে, সো অফিস থেকে এসে নানান রকম ব্যস্ততা থাকে। ওর সাথে কিছুক্ষণ খেলাধুলা করতে হয়। এই যে সে খুব বোর হয়ে গেছে, আঙুল ধরে কামড়া। বাবা, তোমাকে পেটে খিদা? খাবার দাবার দেওয়া হয় না তোমাকে? আঙুল খাচ্ছ যে? আঙ্গুল কেন খাচ্ছ? আচ্ছা, তুমি যে ক খ গ ঘ জানো, এটা বলো একটু, বলো। না, মাইক্রোফোন ধরো না, বলো ক খ গ ঘ। Gaga gaga. সো ক খ গ কিছু পারে না, সবই তার কাছে আছে গ গ গ গ। এবিসিডি বলো তো, এবিসিডি বলো। A B C D. তারপর This letter A B C D. That sounded in a nose then A B C D. ওরে সর্বনাশ। রোহিঙ্গা মিয়ানমার নিয়ে জানতে যাচ্ছেন A আপনারা? B C D. আচ্ছা, হ্যাঁ, অনেকে বলতেছেন যে মিয়ানমার। ভাই, আপনারা তো সিরিয়াস বিষয়ে কোয়েশ্চেন করতেছেন, তাই না? এখন আজকে তো ভাবছিলাম একটা আড্ডা হবে, এখন আড্ডার বিষয়ের মধ্যে সিরিয়াস কথা যদি বলি, আসলে কি জানেন, মায়ানমার বিষয়ে আমি একদম চুপ। আপনারা দেখছেন মনে হয় মায়ানমার নিয়ে আমি একটা কথাও কিন্তু শুরু থেকেই বলি নাই, কারণ ব্যাপারটা আসলে চিন্তার বিষয়। কারণ একতরফে আমরা সরাসরি আসলে মানে ফেলে দিতে পারি না। তাদের উপর যে অত্যাচার নির্যাতন হচ্ছে, সেটা ফেলে দেওয়া আসলে সম্ভব না। আবার অন্য তরফে বলা যায় যে পৃথিবীর মানে তারা ওইটার সলিউশন হিসেবে যেটা যাচ্ছে সেটা হচ্ছে তাদেরকে বাংলাদেশে ঢুকতে দিতে হবে। এখন বাংলাদেশে তো তারা অলরেডি, তাদের একটা বড় জনগোষ্ঠী আছে বাংলাদেশের টেকনাফ অঞ্চলে। তাদের রোহিঙ্গাদের যেটা বড় জনবসতি বাংলাদেশে অবস্থান করতেছে, এই জনবসতিটা কিন্তু আজকের না, সেই আপনার 70-এর দশক থেকে বাংলাদেশে তারা আছে। এবং তারা মানে তারা মিশে গেছে বাংলাদেশের বাঙালিদের ভিতরে অনেকভাবে। এবং শোনা যায় যে তারা আসলে ক্রিমিনাল অ্যাক্টিভিটিতে বেশি জড়িত। এবং ক্রিমিনাল অ্যাক্টিভিটিতে তারা কেন জড়িত, এটা আসলে এটার অনেক কারণ থাকতে পারে। মানুষজন অভাবে দোষী, যেটাকে ইংরেজিতে বলে অভাবে স্বভাব নষ্ট হয়। বাট ওগুলা বাদ দিলেও জেনারেলি রোহিঙ্গাদের শুরু থেকেই যেভাবে বাংলাদেশে তাদেরকে ট্রিট করা হয়েছে, সেটা হচ্ছে তাদেরকে রিফিউজি আখ্যা দেওয়া হয়েছে এবং তাদেরকে
শিবির বানায় তাদেরকে রাখা হয়েছে, কিন্তু সমস্যাটা হচ্ছে তাদেরকে ম্যানেজ করার সরকারি যে প্রচেষ্টা ছিল সেটা আমরা আমাদের গোলাম সরোয়ার ভাইয়ের সাথে যে আলাপ হয়েছে আজকে থেকে প্রায় মাস 3-4 আগে মনে হয়, একটা ভিডিও আছে, সেখানে উনি বাংলাদেশে মাদ্রাসার বিস্তার বা জঙ্গিবাদের বিস্তারের ইতিহাস জানাতে গিয়ে উনি আমাদেরকে জানাচ্ছেন যে বাংলাদেশে সৌদি এনজিও রাবেতা আল ইসলামী বাংলাদেশে প্রথম অনুপ্রবেশ করেছিল জিয়াউর রহমানের আমলে, এবং সেটা তাদের প্রথম লক্ষ্য ছিল এই রোহিঙ্গাদেরকে সহায়তা করা। এখন রোহিঙ্গাদের সহায়তা করার উসিলায় তারা ঢুকেছিল এবং তারপর ধীরে ধীরে তারা চট্টগ্রামকে জঙ্গির ঘাঁটি বানিয়ে ফেললো, এবং তারপর পুরো বাংলাদেশে তারা আসলে ছড়িয়ে গেল, এবং তার ফলাফল হিসেবে আজকে বাংলাদেশে আমরা মাদ্রাসা এবং নানান রকম ইসলামী অপকর্ম আমরা দেখতে পাচ্ছি। সো এভাবে বলা যায় যে রোহিঙ্গাদেরকে আসলে যতটা না মানবিক সহায়তার চেষ্টা করা হয়েছে তার চেয়ে বেশি আসলে তাদেরকে ব্যবহার করেছে। আমার সন্দেহ এই যে বর্তমানে রোহিঙ্গাদের যে এই ঘটনাটা ঘটছে, এবং ঠিকই এক্স্যাক্টলি প্রতি বছর কিন্তু এটা ঘটে। গত বছরের একই মাসে নভেম্বর মাসের আপনারা যদি বিবিসি এবং বিভিন্ন পত্রপত্রিকা হিসাব করে দেখেন দেখবেন ঠিক একইভাবে রোহিঙ্গাদের উপর অত্যাচার নির্যাতন শুরু হয়েছিল এবং একই ধরনের চিৎকার চেঁচামেচি হচ্ছিল। মনে হচ্ছে যেন রোহিঙ্গা ইস্যুটা প্রায় সময়ই আপনার চুপচাপ বসে থাকে, হঠাৎ হঠাৎ কারো কারো আগ্রহ হয় এবং তারা এটাকে একটু নাড়া দেয় এবং ঝামেলা সৃষ্টি হয়। এইবার দেখা যাচ্ছে মায়ানমার সেনাবাহিনী তাদের উপর এক ধরনের অপারেশন চালিয়েছে বলা হচ্ছে, এবং সেই অপারেশনের মূল হচ্ছে কারণ হচ্ছে রোহিঙ্গারা হ্যাঁ কালার্স এন্ড এবিসিডি হবে। আব্বু একটু কথা বলি, তুমি আমার সাথে যাবে, মামার সাথে যে কথা বলো না? আচ্ছা ঠিক আছে, বসে থাকো। তো তারা সরি আমি কয়েকটা কমেন্ট দেখতেছি এখানে। অজন্তা দেবরয় বাংলাদেশের সেলিব্রিটি, উনি কমেন্ট করলেন, কি বললেন যে আপনার ছেলের অনেক কিউট ভাইয়া, অনেক আদর ওর জন্য। ও থ্যাংক ইউ। হ্যাঁ সে কিউট, কিন্তু মানে তার কিউটনেস সে করে না, কি বলবো, হালাল করে না, সে মানে দুষ্ট করে বেশি। এই যে এখন সে ছোট করছে সেটা হচ্ছে সে বিব্রত, এটা সে বোঝাচ্ছে বিব্রত এবং সে আনহ্যাপি, কারণ তার কথা শোনা হয় নাই। তো যাই হোক, রোহিঙ্গাদের প্রসঙ্গে আবার চলে যাই। তো আমি মানে অবজার্ভ যে করি না তা না, দেখি তো চোখের সামনে কী হয়, এবং সবাই নানানভাবে চেষ্টা করছে। এই যে অজন্তা সেদিন একটা দারুণ লাইভে এসে অনেকক্ষণ কথা বললো, আমি কিছুটা শুনলাম। মানবিক দিক থেকে দেখতে গেলে অবশ্যই রোহিঙ্গাদের ব্যাপারে আমাদের আসলে কিছু করা উচিত। সমস্যাটা হচ্ছে যে রোহিঙ্গাদের এই ক্রাইসিসটা যারা তৈরি করছে সেই তৈরিটা কিন্তু ইন্টেনশনালি তৈরি করছে, এবং রোহিঙ্গাদেরকে যেভাবে আপনার ম্যানেজ করা হয়, রোহিঙ্গাদেরকে যারা তৈরি করে বা রোহিঙ্গাদেরকে যারা তাদের যে আইডেন্টিটিটা এবং সেই আইডেন্টিটিটাকে ম্যানেজ করার যে পদ্ধতিটা, সেটা হচ্ছে ইসলামিক এনজিওগুলি এটা করে থাকে, এবং তাদের উদ্দেশ্য আসলে রোহিঙ্গাদের ভালো করা না, তাদের উদ্দেশ্য হচ্ছে রোহিঙ্গাদেরকে এক ধরনের কষ্টের মধ্যে ফেলে দেন তাদের ভিতর থেকে জিহাদি তৈরি করা। এটা কিন্তু ইসলামিস্টদের সবসময় লক্ষ্য। তারা সুখী এবং সচ্ছল এবং শান্তিতে থাকা মানুষকে কিন্তু জিহাদি বানানো যায় না। একটা মানুষকে খুব বিপদে ফেলতে হয় এবং তাকে বুঝাইতে হয় যে পুরা দুনিয়া তোমার শত্রু, তোমাকে জিহাদ করতে হবে। আপনারা প্যালেস্টাইনের ঘটনা দেখেন, প্যালেস্টাইনেরকে আপনার যেভাবে করে চারপাশে বিভিন্ন রকম অত্যাচার করা হয়, তারপর তারা নির্যাতিত হইতে হইতে তারা জিহাদি হয়ে যায়। আইসিসের কথাও দেখেন, আইসিসের ইরাকি সেনাবাহিনীর যে অফিসাররা আইসিস করেছে বলে শোনা হয়, তারাও কিন্তু আপনার এই আমেরিকার হাতে মাইটার খেয়ে দেন তারা বিদ্রোহ করতে বাধ্য হয়েছে। অর্থাৎ এই যে বিপ্লব বা বিদ্রোহের যে সূতিকাগার, অর্থাৎ ম্যানুফ্যাকচার করা, একটা নর্মালভাবে বিপ্লব করা এক জিনিস, আর আপনার ম্যানুফ্যাকচার করা আরেক জিনিস কিন্তু। তো সেই ম্যানুফ্যাকচারিংয়ের কারণে রোহিঙ্গাদের ব্যাপারে আমি কিন্তু আসলে কি বলবো, যে সাধারণত ধরেন ন্যাচারালি একটা জনগোষ্ঠী যদি তাদের যে সরকার বা তার কারণে যদি তারা এক ধরনের অত্যাচারের মুখে পড়ে, এবং তাদের বিরুদ্ধে আমি দাঁড়াতে রাজি আছি, কিন্তু রোহিঙ্গাদের এই পুরো ব্যাপারটা হইতেছে মিডিয়াতে হচ্ছে, আমি অত্যাচার নির্যাতন হচ্ছে ঠিক আছে, কিন্তু এটা 100 গুণ বাড়ায় দেওয়া হচ্ছে। আজকে আমি এটা নিয়ে কথা বলতে পারি কারণ হচ্ছে আজকে আমি একটা ভিডিও দেখলাম যেখানে দেখা যাচ্ছে রোহিঙ্গা পুরুষেরা হাতে অস্ত্র নিয়ে আপনার বিভিন্ন রকম দা, কিরিচ, বল্লম ইত্যাদি নিয়ে তারা মিছিল করে যাচ্ছে। সেটাও স্বাভাবিক, মানুষজন কষ্টে পড়লে বিদ্রোহ করতেই পারে, কিন্তু তাদের সামনে নেতৃত্ব যে দিচ্ছে সে কোরআনের আয়াত পড়তে পড়তে সামনের দিকে যাচ্ছে, এবং সেই আয়াতের মর্মার্থ হচ্ছে আমি আরবি আয়াত পড়তাম, কোরআন থেকে আসছে আমি জানি না, এটা আসলে আমার বানায় এই কথাটা বলা উচিত না,
বাবা তুমি মামা যাও, মামার কাছে যাও, যাও। তুমি তো ঘুমাচ্ছ এখানে বসে বসে, ঘুমো আসছে। হ্যাঁ, ঘুমি করো তাহলে, এখানে বসে ঘুমি করো। তো তারা যাচ্ছে এবং তাদের ইন্টেনশন দেখে বোঝা যাচ্ছে যে আইসিসরা যেভাবে করে আপনার তাদের যে ন্যারেটিভ এবং তাদের যে মেথড, সেই মেথডটা অ্যাপ্লাই করে আপনার রোহিঙ্গাদেরকে এভাবে করে জিহাদি বানাচ্ছে। অর্থাৎ জিহাদি ম্যানুফ্যাকচারিংয়ের একটা ফ্যাক্টরি হয়ে গেছে রোহিঙ্গা। এইটাই হচ্ছে আমার সমস্যা, যে রোহিঙ্গাদেরকে আমি আশ্রয় দিতে রাজি আছি, আশ্রয় আমরা দিয়ে আসতেছি, এমন না যে আমরা রোহিঙ্গাদেরকে কিন্তু দেখভাল করি না। আজকে বাংলাদেশের একটা বিশাল অংশ রোহিঙ্গাদের, এবং তারা বাংলাদেশে ঢুকে নানান রকম অপকর্ম করে শোনা যায়। আপনার কক্সবাজারের রামুতে যে বুদ্ধ মন্দির ভাঙা হয়েছিল, সেখানেও রোহিঙ্গাদের কিছুটা ইনভলভমেন্ট আছে বলে শোনা যায় এবং প্রমাণও পাওয়া যায়। সো এবং তারা বাংলাদেশি পাসপোর্ট ব্যবস্থার দুর্বলতা সুযোগ নিয়ে তারা কিন্তু বাংলাদেশের থেকে আপনার তারা বিভিন্ন দেশে চলে যেত, এবং চলে যাওয়ার পরে তারা বিভিন্ন রকম অপকর্ম করতো। যেহেতু তারা অ্যাকচুয়ালি স্টেটলেস, অর্থাৎ বার্মা তাদেরকে পাসপোর্ট দেয় না, তারা বাংলাদেশে এসে বাংলাদেশি পাসপোর্ট নিয়ে বিশ্বের বিভিন্ন অঞ্চলে চলে যায় এবং আপনার জিহাদি কর্মকাণ্ডে লিপ্ত হয় বলে শোনা যায়। সমস্যাটা হচ্ছে যে রোহিঙ্গাদের রং এবং রেইস, এটা কিন্তু হচ্ছে বাঙালি রেইস, কথার কথা। কিন্তু তারা বার্মায় ঢুকলে তাদের সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে যে রোহিঙ্গাদেরকে আপনার এই যে আরাকানের ওই অংশ দিয়ে বাংলাদেশ থেকে তারা গিয়েছে, এবং তারা ধীরে ধীরে আপনার ইস্ট এশিয়া, যে এশিয়াটা হচ্ছে আপনার বোচানাকের ওই যে ওরিয়েন্টাল, যারা ধরেন আপনার তোমার কি ঘুমো আসছে আপু? তুমি কি ঘুমিয়ে পড়তেছ? তুমি ঘুমিয়ে পড়লে হবে না তো, যাও মামা যাও, চলো মামা যাও, মামা যাও, যাও তুমি মামার কাছে যাও, মামা ঘুম পাড়ায় দেবে। তুমি তো ক্যামেরার সামনে নাটক করতেছো আবু, সবাই দেখতেছে, তুমি তো ড্রামা করতেছো। তুমি ঘুমিয়ে গেলে এখন আম্মু বলবে ছেলেটাকে না খাওয়ায় ঘুম পাড়ায় দিচ্ছ, দিস ইজ নট গুড। হুম হুম এরকম না করলে হবে? আচ্ছা, আমি 1 মিনিট ওরা দিয়ে আসি, একটু আপনারা একটু গান শুনেন, আমি একটু আসতেছি, সরি, দুঃখিত। আমি আবার বক্তব্যে ফেরত যাওয়ার কয়েকটা কমেন্ট দেখতে পাচ্ছি। মুমিন বান্দা নাসিরনগর নিয়ে রোহিঙ্গাদের আদি পুরুষরা কি বাংলাদেশি নাকি? রোহিঙ্গারা জামাতের জাতি ভাই, এটা আমরা ঠিক। আচ্ছা, হ্যাঁ, পয়েন্ট হচ্ছে যে রোহিঙ্গারা বাঙালি কি না, এটা তো আসলে কোশ্চেন করার কোনো অবকাশ নাই। কারণ আপনারা তাদের চেহারা এবং আদল যদি আপনারা দেখেন, তাহলে দেখবেন তাদের মধ্যে আমাদের যে বাঙালিদের মধ্যে যে দ্রাবিড় আপনার ব্ল্যাক এবং এক ধরনের গোলগাল, এক ধরনের ফেশিয়াল স্ট্রাকচার, সেটা রোহিঙ্গার মধ্যে আছে। এর কথা হচ্ছে তারা রিসেন্টলি মায়ানমারের ওই অংশটা গিয়েছে নাকি আরও আগে গিয়েছে সেটা আমি জানি না, কিন্তু রোহিঙ্গারা, আমার যেটা মনে হয়, এটা হয়তো হিস্টোরিক্যাল কোনো এভিডেন্স আমার কাছে নাই, কিন্তু আমার মনে হয় এটা ইসলামের সম্প্রসারণবাদ যেটাকে বলা হয়। অর্থাৎ ইসলামের ইন্টেনশন হচ্ছে সব দিকে ছড়া যাবে, যেখানে চান্স পাবে সেখানে সে ঘুষে যাবে, যেটাকে ইংরেজিতে বলে। তারা ঘুষে যাওয়ার জন্য সবসময় চেষ্টা করে। যেমন নাইজেরিয়াতে, আফ্রিকাতে এখন কিন্তু সমানেই আপনার মুসলিম হচ্ছে, ইসলাম হচ্ছে, কারণ সেখানে দারিদ্রতা আছে, সেখানে অশিক্ষা আছে, কুশিক্ষা আছে, এবং সেখানে ধর্মপ্রচারের জন্য খুব ভালো জায়গা। একইভাবে হিস্টোরিক্যালি আমার মনে হয় বাঙালি যে অঞ্চল, সেই অঞ্চলটা যখন মুসলিম হয়েছিল, তখন ধীরে ধীরে এই বাঙালিরা আপনার ওই অংশ দিয়ে আপনার ইস্ট এশিয়া, অর্থাৎ মায়ানমার হয়ে থাইল্যান্ড, আপনার ওই অংশগুলোতে যাওয়ার জন্য তারা যে চেষ্টা করছিল, সেই চেষ্টারই একটা অংশ আসলে রোহিঙ্গারা। তারা ধাক্কা দিয়ে ওদিকে ঢুকছিল, কিন্তু যেহেতু মায়ানমারের আপনার বৌদ্ধ ইনফ্লুয়েন্স বা বোচা ইনফ্লুয়েন্স অনেক বেশি, তারা এটা হইতে দেয় না, এবং তারা তাদেরকে এক ধরনের ওয়াল করে আটকায় দিছে ওখানে। সেই ওয়ালের কারণে তারা পুশ করতে চাচ্ছে বারবার, কিন্তু ওই পুশ করার ব্যাপারটা তারা অত সহজে হইতে দিচ্ছে না, এবং অবভিয়াসলি সেখানে একটা ক্ল্যাশের সৃষ্টি হয়েছে, এবং আপনার লোকাল যে বোচানাকেরা আছে তারা এটা অ্যালাউ করতেছে না, তারা তাদেরকে এক ধরনের টর্চার করতেছে। সো আমরা যারা রোহিঙ্গাদের ব্যাপারে অতি সচেতন, বা যারা অতি চিৎকার চেঁচামেচি করেন সিলেক্টিভলি, আমি সবার কথা বলতেছি না, যারা সিলেক্টিভলি চেঁচামেচিটা করেন, তাদের ব্যাপারে আমি একটু কি বলবো, একটু চিন্তা করে আমি কথা বলি। তাদেরকে আমি পার্টিকুলারলি, যেমন বাংলাদেশে এখন আপনার ব্রাহ্মণবাড়িয়া হিন্দুদের উপর আক্রমণ হইলো, সাঁওতালদের উপর আক্রমণ হলো, এবং দেখা যাচ্ছে যে সরকার একটু টেনশনে পড়ে গেছে এই অপকর্মগুলোর কারণে।
তখনই কিন্তু হঠাৎ করে মায়ানমার ইস্যুটা উঠে আসছে। এটা মনে হচ্ছে যেন ঘড়ির কাটার মতন, যখনই মানুষকে বিভিন্ন দিকে সরানোর দরকার পড়বে, কখনো ক্রিকেট আসবে, কখনো মায়ানমার আসবে, নানানভাবে এগুলো চলে আসে। সো এটা হচ্ছে আমার অপিনিয়ন। কিন্তু অবভিয়াসলি আমি মানে একজন মানববাদী হিসেবে আমি মানুষের উপর অত্যাচার নির্যাতন সহ্য করতে পারি না। সমস্যাটা হচ্ছে সেই মানুষগুলো যখন ব্যবহৃত হয় তখন আমার আপত্তি। কিন্তু যারা এই মানবতা, সিলেক্টিভ মানবতা নিয়ে কথাবার্তা বলেন, তাদের সিলেক্টিভ কমপ্লেইনের ব্যাপারেও কিন্তু আমার কমপ্লেইন আছে, এভাবে বলা যায় আর কি। এই হচ্ছে মানে মায়ানমারের রোহিঙ্গাদের ব্যাপারে আমার অপিনিয়ন। এবং রোহিঙ্গা ইস্যুটা কিন্তু নতুন না, বারবার বলতেছি, এটা সেই 70-এর দশক থেকে এটা এক ধরনের ভিক্ষুকরা, একটা অ্যানালজি দিই, ভিক্ষুকরা বাংলাদেশে বিশ্বের সবখানেই ভিক্ষুকরা মানুষের মানে দুর্বল মন যেটা আপনার মনের দুর্বল অংশটাকে খোঁচা দিয়ে সহানুভূতি আদায় করে তারা মানুষের কাছ থেকে ভিক্ষা পাওয়ার জন্য এক ধরনের চেষ্টা করে। সেই চেষ্টার মধ্যে অনেকগুলো, একটা হচ্ছে আপনার আমার শরীরে অনেক ধরনের ক্ষত, আমি রোগাক্রান্ত। আপনি একটা ভিক্ষুককে যদি বলেন চলো তোমাকে আমি হসপিটালে নিয়ে যাই, তোমাকে আমি সারানোর ব্যবস্থা করি, আপনি তাকে নিয়ে শুরু হাঁটা ধরলে পিছনে তাকা দেখবেন সে নাই, ভ্যানিশ হয়ে গেছে। তার কিন্তু ইন্টারেস্ট নাই সে সুস্থ হবে, বিকজ এটাই তার জীবন, এটি তার বাস্তবতা। সো রোহিঙ্গা ইস্যুটা কিন্তু আসলে কেউই চায় না সলভ হোক, কারণ এটা অনেকটা ওই মধ্যপ্রাচ্যে প্যালেস্টাইন ইস্যুর মতন। কিছু ইস্যু আছে এগুলোকে জিয়ায় রেখে, এগুলোকে ব্যবহার করে আপনার অনেক ধরনের পলিটিক্স করা হয়, এবং যারা পাওয়ারফুল, যারা জিও পলিটিক্সে জড়িত থাকে, তারা এগুলোকে ব্যবহার করে। বাংলাদেশের রোহিঙ্গা ইস্যু আসলে ওইটাই। কিন্তু আপনি এই যে হিসাব করে রাখেন, রেকর্ড করে রাখেন, আপনার যারা আজকে এইবার রোহিঙ্গা ইস্যু নিয়ে চালাচালি করলো, মিথ্যা ছবি ছড়ায়, আপনার বিভিন্ন দিনে ছড়ায় রোহিঙ্গাদের উপর অত্যাচার নির্যাতনের আপনার এক ধরনের কাহিনী বানানোর চেষ্টা করলো, তারপরে বাংলাদেশের নাটকের কাহিনী ফটোশপ করে তারপর বোঝানোর চেষ্টা করলো রোহিঙ্গাদের। এটা কিন্তু বিবিসিতেও চলে গেছে, আপনারা দেখছেন মনে হয়, যে রোহিঙ্গা ইস্যুতে গত বছর ঠিক এক্স্যাক্টলি নভেম্বর মাসেই বলা হচ্ছিল যে ফেক ছবির মাধ্যমে রোহিঙ্গাদের ব্যাপারে সহমর্মিতা আদায়ের চেষ্টা হচ্ছে। ইসলামিস্টরা কোনো একটা কারণে ফেক ছবি ব্যবহার করে এটা করে, সব সময় তাদের মাঝে আমি দেখছি ফেক ছবি তারা ব্যবহার করে, এবং খুবই লজ্জাস্কর একটা ব্যাপার। এটা মনে হয় যেন তাদের ভিতরে যে ক্রিমিনাল অ্যাটিচিউডটা আছে ওইটার একটা বহিঃপ্রকাশ এটা, যে কারণে আমরা তাদের উপরে ক্ষিপ্ত যে তারা আসলে জাতে ক্রিমিনাল ইসলামিস্টরা, এই আর কি। শৃঙ্খলা বিনষ্টকারী প্রধান হাতিয়ারের রূপ নিচ্ছে ক্রমশই ফেসবুক ওয়েবসাইট, বিশেষ করে বাংলাদেশে। ফেসবুকের ব্যাপারে আমার অপিনিয়ন আমি অলরেডি কয়েকবার দিছি, এবং আমার গত কয়েকটা সোলো লাইভ ভিডিও দেখলে আপনারা বুঝবেন। আমার এক ধরনের বোধন হয়েছে বলা যায়, এবং সে বোধনের আপনার শেষটা হয়েছে বা সাম্প্রতিক ইয়েটা হয়েছে, আমি একটা ডকুমেন্টারি দেখছি, যে ডকুমেন্টারিটার নাম হচ্ছে হাইপার নর্মালাইজেশন, যেটা আমার পুরো ডকুমেন্টারিটা আমার 2টা লাইভ আগে যদি আপনারা যান, আমার টাইম লাইনে আছে অথবা আমার ভিডিও অ্যালবামেও আছে, হাইপার নর্মালাইজেশন বলে এটাকে। অ্যাডাম কার্টিসের বিবিসির একটা ডকুমেন্টারি, এবং ওখানে দেখানো হয়েছে যে সাধারণ মানুষকে কিভাবে আপনার মার্জিনালাইজ করা ফেলা হচ্ছে। তাদের যে আইডিয়া, সেই আইডিয়া থেকে তাদেরকে ঠেলে ঢুকা দেওয়া হচ্ছে। অর্থাৎ আপনি যদি কোনো একটা পার্টিকুলার বিষয় পছন্দ করেন, আপনাকে সেই বিষয়টাই ঘুরায় দেখাতে আপনাকে এক্সট্রিম করে ফেলবে। প্রত্যেকে যার চিন্তায় এক্সট্রিম হয়ে যাচ্ছে, এবং এটাতে এই সোশ্যাল মিডিয়া বা যেটাকে অন্যভাবে বলা যায় নিউ মিডিয়া, সেই নিউ মিডিয়াতে তারা ব্যবহার করছে। এবং নিউ মিডিয়ার যে আপনার বিভিন্ন রূপ, সেই রূপের মধ্যে অবশ্যই সোশ্যাল মিডিয়া আছে একটা। সোশ্যাল মিডিয়া ছাড়াও আপনার ওই যে ব্যাঙের ছাতা নিউজ কিছু আছে, কথা নাই বার্তা নাই, হঠাৎ করে একটা অদ্ভুত নাম দিয়ে একটা ওয়েবসাইট থাকবে, এবং সেটাতে একটা নিউজ সবাই সমানে শেয়ার করতে থাকবে। কারো কিন্তু চেক করার উপায় নাই যে ওইটা আসলে একটা অথেন্টিক জার্নালিস্টের কাছ থেকে আসছে কিনা। অথেন্টিক জার্নালিজম কিন্তু আপনার বাংলাদেশে মোটামুটি, বাংলাদেশ কেন বিশ্বেই আসলে চলে গেছে গা। যেমন কয়েকদিন আগে আমরা চোখের সামনে দেখলাম ট্রাম্প ঘিরে যেটা হলো। আমরা বাংলাদেশের কথা বলতেছেন, আসলে আমেরিকাতেও কিন্তু একই কাহিনী। আপনার নানান রকম ট্যাকটিক্স করে যে ট্রাম্প জিতে আসলো, এবং চোখের সামনে সে বলতেছে আমি তো একজন ক্রিমিনাল, এবং আমি আইনের এভাবে করে বুড়া আঙুল দেখাই, আমি ট্যাক্স ফাঁকি দিছি, আমি নানান রকম অপকর্ম করছি। সে 5 বার ব্যাংক্রাপ্ট হয়েছে। ব্যাংক্রাপ্সি আপনারা বাংলা এটা কি বলে, দেউলিয়া হয়েছে। কেউ যখন দেউলিয়া ঘোষণা করে, এটা হচ্ছে চুরি করার একটা নমুনা, যে আমি পারলাম না, আমার সবকিছু আমি হাত তুলে ফেললাম। 5 বার সে করছে, কিন্তু আপনার যেসব ছবি দেখবেন সব সোনা রূপা দিয়ে মোড়ানো। সো
যাতে ক্রিমিনাল একটা বাংলাদেশে আমেরিকার ইতিহাসে এই ধরনের ঘটনা জীবনে প্রথম আমি দেখলাম, এবং আমার মনে হয় এত সিচুয়েশন এত খারাপ কোনোদিন হয় না, হয়ে গেল। এবং সেটা কিন্তু সোশ্যাল মিডিয়ায় মানে এটা ঘটনাটা ঘটেছে। আমি বলবো না যে শুধুমাত্র সোশ্যাল মিডিয়ার কারণে হয়েছে, অনেক ধরনের আর্থসামাজিক পরিপ্রেক্ষিত অলরেডি তৈরি হয়ে গেছিল। যেমন আমেরিকাতে বলা হচ্ছে যারা মধ্যবিত্ত বা যারা একটু নিম্ন মধ্যবিত্ত ওয়ার্কিং ক্লাস, তাদের আয়ের পথ রুদ্ধ হয়ে যাচ্ছিল এবং তারা দিনকে দিন আপনার তলিয়ে যাচ্ছিল, এবং সেই কারণে তারা এক ধরনের বিদ্রোহ করছে, উইচ ইজ ব্যাখ্যা হিসেবে কোয়াইট আন্ডারস্ট্যান্ডেবল। কিন্তু তারা সেই বহিঃপ্রকাশটা কিন্তু অন্য কোনোভাবে কখনোই করে নাই, তারা শুধুমাত্র ভোটের মাধ্যমে করছে। তাও ইন্টারেস্টিংলি আপনি যদি ভোটের সংখ্যা দেখেন, হিলারি কিন্তু অ্যাকচুয়ালি ভোট সংখ্যায় বেশি পাইছে, অর্থাৎ আমেরিকার বেশিরভাগ মানুষ হিলারিকে ভোট দিছে, স্টিল ট্রাম্প নির্বাচিত হয়েছে। ওদের একটা টেকনিক্যাল ইলেকটোরাল কলেজ বলে একটা ভেজাল আছে, ওই ভেজালের কারণে এই আর কি। অর্ণব মণ্ডল জানতে চাচ্ছেন বিবিসি ডকুমেন্টারি। এটা বিবিসি ডকুমেন্টারি আমার ফেসবুক ওয়ালে নিচের দিকে স্ক্রল করে যান, এটার নাম হচ্ছে হাইপার নর্মালাইজেশন। কেউ যদি পারেন একটু লিঙ্কটা এখানে দিয়ে দেন, যারা অলরেডি দেখছেন তাহলে উপকার হতো। আমি এই মুহূর্তে পারতেছি না, পরে দিয়ে দিব। অর্ণব মণ্ডল আপনাকে আমি এখানে লিঙ্কটা ক্লিক করে দেবো, আর যদি এখন কেউ চান দিয়ে দিতে পারেন, উপকার হইতো আর কি। সো এটাই আর কি। আমি আসলে বসছিলাম আড্ডা দিতে, কিন্তু দেখা যাচ্ছে সবাই, এটা সব সময় হয়, আমি একটু খুশমেজাজে থাকি, তারপরে ধুম করে টেনে আমাকে কোনো দিকে নিয়ে যান আপনারা। এটা কি আমার উপর শত্রুতা নাকি আমি মানুষটাই এরকম, যাই না। অনেকদিন আসলে কারোর সাথে বসে কথা বলা হয় না, যেমন ওই যে স্কাইপে আড্ডা দিয়ে যে আপনার এটা হইতো আগে, ওইটা আসলে ইদানিং হচ্ছে না কোনো একটা কারণে। যাদের সাথে কথা বলতে যাচ্ছিলাম তাদের আয়দার সময় হচ্ছে না, বা তারা আসলে এক ধরনের ভয় পাচ্ছে, কারণ আমার সাথে কথা বললে পাবলিকের সামনে দেখা গেলে নানা রকম ভয়ের ব্যাপার থাকে, এটা অনেকের মাঝে আমি আছে বুঝতে পারি। আবার অনেকের ইগোর সমস্যা আছে, হ্যাঁ আমি এত বিশাল ব্যক্তিত্ব, আমি আপনার সাথে যে কথা বলবো কেন, এই সেই। সো যাদের এই ধরনের সমস্যা আছে তাদেরকে কেয়ার করা। আরজাহান আরজু বলছেন রাজনীতি বা যে কোনো ইস্যুতেই হোক, স্বার্থান্বেষী মহলের লাভের জন্যই হোক, কিন্তু এখন যারা আংশিক আক্রান্ত তাদের ব্যাপারে কি এগিয়ে আসা উচিত না? শুধু মানুষ পরিচয়ে আমি বলছি না বাংলাদেশকেই বহন করতে হবে। ওয়েল, ইউনাইটেড নেশনস তো অবভিয়াসলি বাংলাদেশকে অনেক দিন থেকেই আপনার নানান রকম এইড দিয়ে আসতেছে রোহিঙ্গাদেরকে ম্যানেজ করার জন্য। সেদিক থেকে টাকা পয়সার কিন্তু সমস্যা নাই, টাকা পয়সা হ্যাজ অলওয়েজ বিন দেয়ার। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে সৌদিরা কিন্তু তাদেরকে ব্যবহার করে, তাদেরকে ব্যবহার করে ইসলাম প্রচার করতে রাজি আছে, কিন্তু রোহিঙ্গাদেরকে অ্যাকচুয়াল উপকারে তারা আসবে না। সবচেয়ে ফানি ব্যাপার আমার হঠাৎ মনে পড়লো, অক্টোবর মাসে যখন মাঝামাঝিতে যখন রোহিঙ্গাদের উপরে অত্যাচার শুরু হইলো, আপনার অপারেশনে নামলো, আপনার ইসলামিক মুসলিম বিষয় হিসেবে আপনার অর্গানাইজেশন অফ ইসলামিক কান্ট্রিজ ওআইসি কিন্তু এতদিন পর্যন্ত কিছু বলে নাই। আজকে তারা একটা স্টেটমেন্ট ইস্যু করছে যে এই এটা বন্ধ হোক। সো ওআইসি কিন্তু নর্মালি আগের থেকে লাফানো উচিত ছিল, কিন্তু ওআইসি লাফায় না এতদিন। কারণ বিষয়টা হচ্ছে কি জানেন, আমরা যারা সাধারণ মানুষ, আমরা পলিটিক্স বুঝি, চোখের সামনে আমাদেরকে টেলিভিশন, টক শো, পত্রিকার আর্টিকেল এবং আমাদের জানার যে সীমা, সেই সীমার মধ্যে আমরা বাংলাদেশের পলিটিক্স বা ইন্টারন্যাশনাল পলিটিক্স সম্পর্কে যতটুকু বুঝি, সেই বোঝাটা কিন্তু প্রকৃত বোঝা না। এটার মেইন কারণ হচ্ছে আসলে আমাদের দোষও নাই, কারণ হচ্ছে আমরা আমাদের জানার সীমাবদ্ধতা বা আমাদের জানার উৎস আসলে ওই গণমাধ্যম বলতে এই যে ধরেন বললাম তো টেলিভিশন, টেলিভিশন, নিউজ পেপার, টক শো এবং মানুষজনের বক্তৃতা ইত্যাকার। অর্থাৎ গণমানুষকে উদ্দেশ্য করে বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়াতে যে সমস্ত বিষয় ছড়ানো হয় সেগুলা আমরা সেবন করি, আমরা আস্বাদন করি, এবং করার মাধ্যমে আমাদের জ্ঞানের ব্যাপ্তি ঘটে এবং আমাদের বোধনটা হয়। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে পৃথিবীতে যে সমস্ত ঘটনা ঘটে সবগুলা কিন্তু এই বোধনের যে ফ্রেমওয়ার্ক, এটার সাথে খাপে মিলে না। এবং না মিলার কারণ হচ্ছে, আমার থিওরিটা হচ্ছে, এতক্ষণ আমি যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে, আমাদেরকে যা বোঝানো হয় প্রকৃত ঘটনা তার সাথে কিছুটা হলেও ডিফারেন্স থাকে, এবং এখানে অনেকগুলো ব্যাপার থাকে যে ব্যাপারগুলো আমরা কোনোদিনও জানতে পারি না, কারণ এগুলো আসলে পাবলিক ডোমেইনে আসে না। ধরেন বাংলাদেশের রাষ্ট্র যারা চালায়
সরকার ব্যবস্থা বলেন, রাষ্ট্র ব্যবস্থা বলেন বা পররাষ্ট্র বলেন, তারা প্রত্যেকটা দেশের সাথে কিন্তু এক ধরনের সম্পর্কে যুক্ত। সেই যুক্ত সম্পর্কটা কিন্তু আপনাকে যেটা বলা হয় সেটা না। তাদের সঙ্গে সম্পর্কের অনেক ধরনের হিসাব আছে, অনেক ধরনের সুতা আছে। মনে করেন একটা ভিজুয়াল একটা কাল্পনিক বিষয় বলি, ধরেন বাংলাদেশের সাথে ইন্ডিয়ার যে সম্পর্কের সুতা, এটা কিন্তু একটা সুতা না, এটা মনে করেন 30টা 40টার মতন সুতা। একটা সেকেন্ড, 30টা 40টার মতন সুতা, বিভিন্ন ফ্যাক্টরের সুতা। কোন সুতায় মনে করেন ইন্ডিয়ার টান আছে, কোন সুতায় বাংলাদেশের টান আছে। এগুলো সবকিছু কিন্তু ব্যালেন্স করতে হয়, যে প্রত্যেকটা দেশের যে যারা এই সুতাগুলা কন্ট্রোলের ব্যাপারে জড়িত। এখন সেই সুতাগুলা যখনই পলিটিক্স, তো হচ্ছে পলিটিক্স। আপনি পলিটিক্সে কখনো কখনো আপনার অপোনেন্টকে সাইজ করার জন্য আপনি এমন কিছু করতে হইতে পারে যে বিষয়টার সাথে হয়তো ঘুরায় পেঁচায় আপনি রেজাল্ট পাইলেন। পলিটিক্স ইজ পলিটিক্স। তো রোহিঙ্গাদের এই ইস্যুটা মাঝে মাঝেই উঠায় আনা হয়, এমন একটা পক্ষ হয়তো তারা এটা করে যেটা হয়তো বাংলাদেশ মায়ানমারের ভিতরে ইন্টারনাল যে রিলেশন সেটার সাথেও হয়তো জড়িত হতে পারে, অথবা এখানে হয়তো আরও বিরাট কোনো জিও পলিটিক্যাল ইস্যু থাকতে পারে, যে মায়ানমারের সরকার হঠাৎ করে তাদের উপর আক্রমণ শুরু করলো এবং একটা ইন্টারন্যাশনাল রি পড়ে গেল, এবং এটার থেকে হয়তো অন্য কোনো বেনিফিট থাকতে পারে অন্য কারো। সো আমার পয়েন্ট হচ্ছে যে আমরা আসলে পুরাটা জানি না। পয়েন্ট হচ্ছে এটা, আমরা শুধু যতটুকু জানি বা আমাদেরকে যতটুকু বলা হয় বা আমাদেরকে যতটুকু এক্সপেক্ট করানো হয় সেটাই আমরা বলি। বাংলাদেশের আপনার ট্র্যাডিশনাল মিডিয়াতে এবং অন্যান্য মিডিয়াতে যে সমস্ত বিষয় আমাদেরকে চিন্তা করার খোরাক দেওয়া হয়, ধরেন টকশোতে কী হয়, টকশোতে যেসব ভ্যার করা হয়, এগুলো কিন্তু আসলে বাংলাদেশের মানুষের প্রকৃত উন্নতির জন্য করানো হয় না। এটা হয় সাধারণ মানুষ যারা দেখতেছে তাদেরকে বাংলাদেশের প্রকৃত অবস্থাটা বোঝানোর জন্য কিছু তথ্য সাপ্লাই করা হয়। আপনি এরকমকে গালে হাত দিয়ে টক শো শুনতেছেন এবং তাদের মুখের কথা শুনতেছেন, কিন্তু সেই কথাগুলোর মধ্যে দেখবেন কিছু জিনিস আপনাকে বোঝানোর জন্য বলা হচ্ছে, কিন্তু বাস্তব অবস্থার সাথে হয়তো এটা কোনো রিলেশন নাই, অথবা সলিউশনের কিন্তু কারো চেষ্টা নাই। এটা আমি বুঝাতে যাচ্ছি যে আমরা রিসেন্টলি যেটা টের পাইছি যে সোশ্যাল মিডিয়াতে যে সমস্ত আমরা আন্দোলন করি এগুলো কিন্তু রিয়েল ইম্প্যাক্ট কিন্তু দেয় না। এই যে দেখুন আজকে আমরা শুনতে পাইলাম মাহমুদুর রহমান আপনার খালাস পেয়ে চলে আসছে, জামিন, আমি তো এটা খালাসই বলবো, চলে আসছে। তাকে জাস্ট 2-3 বছরের জন্য সরকার ঢুকায় আটকায় রেখে দিছিল, এক ধরনের শাস্তি। যা দুষ্ট, তোকে আমি আপাতত আটকে রাখলাম, ডোন্ট ওয়ারি, তোকে আমি এবার বের করে আনবো টাইম হয়ে চলে আসছে। আপনারা একদিক দিয়ে দেখেন মায়ানমারের ওই যে রোহিঙ্গাদের কাহিনী শুরু হলো, আমাদের হেফাজত আবার একটু নাড়াচাড়া দিয়ে বললো আমরা লং মার্চ করবো, ওই দিক দিয়ে মাহমুদুর রহমান বের হয়ে চলে আসলো। সো আমি জানি না যে এগুলো আসলে রিলেটেড কিনা, এবং যারা অ্যাকচুয়ালি অবজার্ভ করেন, যারা সমস্ত তথ্য একটা জায়গায় নিয়ে গবেষণা করে বলতে পারবেন যে এগুলো রিলেটেড কিনা, তারা হয়তো জানেন, আমি জানি না। আমি জানার প্রিটেন্ডও করতে চাই না। আমি কয়েকটা কমেন্ট পড়ি। বোরহানুদ্দিন বলছেন যে ভাই, চট্টগ্রামে রোজার সময় এই রোহিঙ্গারা পুরো চট্টগ্রামে চড়াই পড়ে, মসজিদে যত জুতাচর ধরা পড়ে সবগুলো রোহিঙ্গা। ওকে ফাইন, এখন এটাকে আপনি যদি গণহারে বলেন যে রোহিঙ্গারা সব চোর, এটা কিন্তু আবার মানে এটা ঠিক হবে না আর কি। এটা আপনি জেনারেলাইজ করতেছেন, আপনি স্টেরিওটাইপিং করতেছেন, ঠিক না এটা। বাট আপনি দেখতেছেন যে অনেক রোহিঙ্গারা চুরি করতেছে, কিন্তু রোহিঙ্গারা ছাড়াও যে চুরি করে না তাও কিন্তু না। সো এই ব্যাপারে আমাদের মাথা থাকতে হবে। মীর মোনাজ হক জানতে চাচ্ছেন, ডু ইউ থিঙ্ক সোশ্যাল মিডিয়া উইল ওয়ান ডে ম্যানিপুলেট দ্য গভর্নমেন্ট সিস্টেম? না, আমি এটা মনে করি না। মোনাজ হকের এই কোশ্চেনের অ্যান্সারে আমি বলি যে সোশ্যাল মিডিয়া আসলে গভর্নমেন্ট সিস্টেমের একটা অংশ, এভাবে বলা যায়। পাবলিক অপিনিয়ন ম্যানেজ করার যে মেকানিজম, সেই মেকানিজমের এভলিউশন ঘটছে। পৃথিবী চালায় যে শক্তি বা পৃথিবীর জনমানুষকে ম্যানেজ করে যে শক্তিটা, সেই শক্তিটা সোশ্যাল মিডিয়া উদ্ভাবন করছে এবং সেই সোশ্যাল মিডিয়াকে কন্ট্রোল করে, মেকানিজম করে। ধরেন মাঝে মাঝে আমরা ভাবি যারা প্রতিবাদী তাদের অ্যাকাউন্ট কেন ধীরে ধীরে আপনার হঠাৎ করে ব্যান হয়ে যায়, ব্লক হয়ে যায়, হ্যাঁ, কোনো রকম কারণ ছাড়া তাদের ব্যান হয়ে যাচ্ছে, এবং আপনি দেখতেছেন একই ধরনের অপরাধ আরেকটা পক্ষ করতেছে কিন্তু তাদের ব্যাপারে কিছু করা হচ্ছে না। এগুলো হচ্ছে, বললাম তো, এগুলো এন্ড অফ দ্য ডে সোশ্যাল মিডিয়ার আপনার যে সেন্ট্রাল জায়গা আছে সেখানের সাথে এদের সাথে এক ধরনের রিলেশন আছে, এবং সেই রিলেশনটার মূল উদ্দেশ্য কিন্তু দুর্নীতি না। মূল উদ্দেশ্যটা হচ্ছে
ওভারঅল তারা ওইটার মাধ্যমে যে রেজাল্টটা আনতে চায় সেটা হচ্ছে সাধারণ মানুষকে ম্যানেজ করা। হ্যাঁ, ওই যে হাইপার নর্মালাইজেশন ডকুমেন্টারিটার কথা বলতেছি, ওইটা যদি আপনারা পুরাটা ধৈর্য ধরে দেখতে পারেন এবং মনোযোগ দিয়ে দেখার পর বুঝতে পারেন, খুব কঠিন কিছু না, জাস্ট 2.5 ঘন্টা চুপচাপ বসে দেখতে হবে, বোঝার চেষ্টা করতে হবে। সেখানে দেখবেন এক জায়গায় বলা হচ্ছে যে বিভিন্ন রকম এরা আসে, আপনার পলিটিক্সের এরা আসে। এই মুহূর্তে পলিটিশিয়ানদের হাতে পলিটিক্সের কোনো কন্ট্রোল নাই। পলিটিশিয়ানরা ইজ নো লঙ্গার ইন কন্ট্রোল অফ দ্য ওয়ার্ল্ড। পলিটিশিয়ানরা হচ্ছে একটা নাটকের অংশ এখন। পুরো ওয়ার্ল্ড কিন্তু আসলে ম্যানেজ করতেছে কর্পোরেশনগুলোও কিন্তু করতেছে এমনভাবে না যে তারা শুধুমাত্র প্রফিটের উদ্দেশ্যে, তা না। ওয়ার্ল্ড গভর্নেন্সের যে দায়িত্বটা ছিল, সে দায়িত্বটা কিন্তু আগে ছিল মনে করেন পাবলিকের পাওয়ার দিত নির্বাচিত প্রতিনিধি, তারা গভর্নমেন্টের মাধ্যমে সেই পাওয়ারটা হ্যান্ডেল করতো। সেইটা এখন শিফট হয়ে কর্পোরেশনগুলো হাতে চলে গেছে। কর্পোরেশনগুলো এখন ওয়ার্ল্ড ম্যানেজ করতেছে। হ্যাঁ, প্রফিট তাদের সবসময় লক্ষ্য ছিল, প্রফিট আছে, কিন্তু তারা এমনভাবে প্রফিট হয়তো করবে না ইমিডিয়েটলি যাতে করে পুরো ওয়ার্ল্ডের যে অর্ডার আছে এটা কলাপস করে, কিন্তু অর্ডারে চেঞ্জ আসছে। এই জিনিসটা অনেকে যারা ওই যে আপনার ধরেন বাম প্রগতিশীল যারা, তারা কিন্তু বলে থাকেন যে কর্পোরেট তারা কর্পোরেটের ব্যাপারে এক ধরনের, কিন্তু তারা কখনো আমাদেরকে ব্যাখ্যা করে বুঝায় না যে আসলে ঘটনাটা কি। এবং আমি যদিও বুঝতেছি, কিন্তু আমার সীমাবদ্ধ ক্ষমতায় আমি ব্যাখ্যা করে বুঝাইতে পারতেছি না যে আসলে কর্পোরেশনগুলা কিভাবে করে এটা করতেছে। আপনারা ওই যে ওই ডকুমেন্টারিটা যদি ইংরেজিতে দেখার সুযোগ পান এবং কেউ যদি বাংলায় কিছু লেখালেখি করেন এটা নিয়ে, আমি পরিচিত অনেকেই এটা ফরওয়ার্ড করছি, তারা বলছে তারা দেখছে, বলছে যেমন একটা ছেলে আছে প্রতিভাবান, আমি তার নাম আসলে বলতে যাচ্ছি না, সে বললো যে হ্যাঁ সে এটা নিয়ে লিখবে এবং সে অলরেডি 1-2টা পোস্ট দিছে দেখলাম। চিন্তাশীল ছেলেপেলে আছে, মানুষ আছে, কিন্তু সমস্যাটা হচ্ছে যে আমাদের চিন্তার যে ফ্রেমওয়ার্ক, সেই চিন্তা ফ্রেমওয়ার্কটা কিন্তু আমরা যেভাবে চিন্তা করে আসছি এতদিন, সেই চিন্তাটা আসলে যেই তথ্যের উপর ভিত্তি করে দাঁড়ানো, সেই ভিত্তিটাই আসলে ফাঁপা। এটাই আমি আসলে বলতে যাচ্ছি। এবং এই রিয়েলাইজেশনটা আমার আসতে অনেক দিন লাগছে, এখনও আসতেছে। চুল পেকে অর্ধেক সাদা হয়ে গেছে, তাও রিয়েলাইজেশন আসতেছে, বুঝেন অবস্থা যে আমরা কত দূর গভীরে। সো মীর মোনাজ হকের কোয়েশ্চেনের অ্যান্সার আমার কাছে এটাই হচ্ছে যে গভর্নমেন্ট যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে আমরা মনে করতেছি আমরা এক ধরনের ইলিউশনের মধ্যে আছি, এক ধরনের ভ্রান্তির মধ্যে আছি যে জনগণই সকল ক্ষমতার উৎস, আমরা ভোট দিয়ে নির্বাচন হয়, তারপরে তারা সেই নির্বাচনের আসলে ঘটনা তা না। পুরো দেশটা কিন্তু একটা নিয়ন্ত্রণ করে বা অ্যাকচুয়াল ম্যানেজমেন্ট করে আরেকজন। সরকার এবং রাষ্ট্র ব্যবস্থা আসলে এক ধরনের আছে, তাদেরকে বলা হয়, তাদেরকে কন্ট্রোল করতেছে ওরা, এভাবে বলা যায়, এবং তাদেরকে দিয়ে কাজ করাচ্ছে। কিন্তু তারা, সরকার যদি বলে যে কালকে আমরা অন্য সিচুয়েশন চেঞ্জ করে ফেলবো বা এটা করবো, ওই কর্পোরেশনের ইন্টারেস্টের সাথে যদি কনফ্লিক্ট দেখা দেয়, কর্পোরেশন জয়ী হবে। কর্পোরেশন কিন্তু একটা কোম্পানি না, কর্পোরেশন হচ্ছে ওভারঅল আপনার যে বিজনেস ইন্টারেস্ট, সেই বিজনেস ইন্টারেস্টটাই কিন্তু জয়ী হবে। একটা এক্সাম্পল দেয় সুন্দরবন, বাংলাদেশের মানুষের সম্পদ সুন্দরবন, বাংলাদেশের সম্পদ, বাংলাদেশের প্রকৃতি পরিবেশ ইত্যাদির, কিন্তু কর্পোরেশন চাচ্ছে, বিজনেস ইন্টারেস্ট চাচ্ছে যে ওইখানে ধীরে ধীরে ওই জমিগুলা দখল করা হবে, ওইখানে বিজনেস হবে, ইন্ডাস্ট্রি হবে, এবং আরও ইমিডিয়েট ইন্টারেস্ট হচ্ছে আপনার মানে ভারতের বিদ্যুৎ বাংলাদেশে উৎপাদিত হবে, ভারতের কয়লা পোড়া ইত্যাকার। অর্থাৎ কর্পোরেশনের আপনি যদি ব্যালেন্স করেন, সবখানে কিন্তু লোকাল এবং রিমোট আছে। বাংলাদেশের লোকাল যেই কর্পোরেশনটা, ইন্ডিয়ার লোকাল কর্পোরেশন তাদেরটা সবসময় করতে চাইবে, কিন্তু যেহেতু তারা ইন্ডিয়াতে আপনার পাবলিক এখনও অনেক বেশি ভোকাল বাংলাদেশের তুলনায়, ইন্ডিয়াতে করতে পারে না, সুতরাং এটা বাংলাদেশে করতে হবে। এবং আপনারা খেয়াল করে দেখেন অন্য অনেক ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা চালু করার জন্য এত চেষ্টা হয় নাই যেটা বাংলাদেশে হয়েছে। আপনার বিজ্ঞাপনী ফার্মকে নিয়োগ দেওয়া হয়েছে, নানান রকম আর্টিকেল আসতেছে বিভিন্ন রকম পেশাজীবী লেখিয়াদের কাছ থেকে, প্রত্যেকে কিন্তু চেষ্টা করতেছে মানুষের মনের ভিতরে ঢুকে এটাকে জাস্টিফাই করার জন্য। কারণ মানুষকে ম্যানেজ করা হচ্ছে, মানুষকে যদি খেপে যায় বা মানুষের যে পারসেপশন, যেমন আমি এই কথাগুলো আপনাকে বলার মাধ্যমে আমি কিন্তু তাদের যে আপনার ওভারঅল আপনাকে যেটা বুঝ দিতে চাইছে সেটার এগেনস্টে যাচ্ছি, দ্যাট মিনস আমি তাদের শত্রু হয়ে গেছি। আমি এবং আমার কলিগরা শত্রু হয়ে গেছি দেখি আমাদেরকে কিন্তু ধরে ধরে মারছে। আমরা প্রথমে হয়তো ধর্ম নিয়ে কথা বলছি বলে মারছে বলা হচ্ছে, কিন্তু ধর্ম নিয়ে কথা বলে না, শুধু বিজ্ঞান নিয়ে কথা বলছে, সে ধরনের লোকগুলোকে কিন্তু মারা হয়েছে। পয়েন্ট হচ্ছে যে আপনি
যেমন গতকালকে না পরশুদিন আমি দেখলাম বাংলাদেশে একটা ছেলেকে ফাঁসির দড়ি দিয়ে ঝুলায় মেরে ফেলা হয়েছে, বলা হচ্ছে আত্মহত্যা। সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে পুলিশ খুবই আগ্রহী এই ঘটনাটাকে আত্মহত্যা হিসেবে প্রমাণ করার জন্য, আত্মহত্যা হিসেবেই তারা দেখতে চায়। আপনি যতই তাদেরকে, আরে পুলিশের কাজ হচ্ছে এভিডেন্স দেখা, পুলিশের কাজ হচ্ছে সন্দেহ করা যে এটা আসলে খুন না আত্মহত্যা। পুলিশের উচিত প্রথমে দেখা যে এটা কোনো রকম সন্দেহ যদি থাকে, একটা লোক ফাঁসি দিচ্ছে নিয়ে আত্মহত্যা করে, তার পা মাটির সাথে লেগে আছে, এটাকে তো আপনি বলতে পারেন না যে এটা আসলে আত্মহত্যা। কিন্তু পুলিশ বলতেছে না না এটা আত্মহত্যা, কারণ পুলিশের সাথে খুনিদের এক ধরনের ব্যাকগ্রাউন্ডে কানেকশন আছে, পুলিশকে অনেক উপর থেকে নির্দেশ হয়তো দেওয়া আছে, ডোন্ট ডু এনিথিং অ্যাবাউট ইট। সাগর রুনি নামের যে সাংবাদিক দম্পতি খুন হয়েছিল তাদের ব্যাপারেও একই কথা বলা যায়। এন্ড অফ দ্য ডে পুলিশ মানুষের হ্যান্ডব্যাগ খুঁজে বের করতে কিন্তু 1 সেকেন্ডের মধ্যে পারে, হ্যাঁ চাইলেই কিন্তু পারে। কিন্তু যখনই ওই যে বললাম যাদের হাতে পাওয়ার আছে, অ্যাকচুয়াল পাওয়ার, তারা যখন পুলিশকে এমপ্লয় করে, ব্যবহার করে, তখন পুলিশ সাথে সাথে খুব অ্যাক্টিভ। কিন্তু এন্ড অফ দ্য ডে আমরা ভাবতাম কি, আমাদের যে সমস্ত ধারণা ছিল, আমাদের মাথার ভিতরে যেসব ধারণা যে জনগণ সকল ক্ষমতার উৎস, ভোটের মাধ্যমে প্রতিনিধি নির্বাচিত হবে, সংসদ হবে আইন প্রণয়নের জায়গা, প্রধানমন্ত্রী জনগণের কাছে দায়বদ্ধ, পুলিশের কাজ হচ্ছে বাংলাদেশের মানুষকে রক্ষা করা, সব ভুল সব ভুয়া, সব আপনার বানোয়াট। আপনার মনের ভিতরে যে সমস্ত কথাবার্তা আপনি ধরে রাখছেন, আপনার বাপ মা আপনাকে শিখাইছে, আপনার স্কুলের বই আপনাকে শিখাইছে, সব ভুয়া, সব ভণ্ডামি। বাস্তব দুনিয়া টোটালি ডিফারেন্ট। এইটাই হচ্ছে ওই ডকুমেন্টারিটাতে দেখানো হয়েছে, এবং এটা আসলে বাস্তবতা। পৃথিবীতে আপনি যেটা মনে করেন রিয়ালিটির সাথে তার একটা বিরাট গ্যাপ আছে আর কি। আচ্ছা, এখানে কয়েকটা কমেন্ট আসছে, ইংরেজিতে দেখতেছি। আচ্ছা, দুলাল ভাই বলতেছেন, নুরনবী দুলাল, আমাদের শ্রদ্ধেয়, উনি বলতেছেন প্রধানমন্ত্রী কোরআন পড়ার মডেলিং নিয়ে কিছু বলুন। আমি কিন্তু ভাই রিসেন্টলি কি কিছু হয়েছে আমি হয়তো মিস করে গেছি। কোরআন পড়ার মডেলিং কখন হয়েছে, কি হয়েছে, একটু লিঙ্ক টিঙ্ক দিলে ভালো হতো। উনি কোরআন পড়ার মডেলিং করবেই তো, এটা স্বাভাবিক ঘটনা। মানে ইসলামিস্টরা পাকিস্তানের পরে এখন বাংলাদেশকে নিয়ে ছুটতেছে, এটা তো বোঝা যাচ্ছে। বাংলাদেশের ইমেজ শিফট হয়ে গেছে 3 বছরে। বাংলাদেশ ছিল আপনার সোনার বাংলা, এটা হয়ে গেছে মুসলিম বাংলা। এবং আপনার এই যে, এবং ইন্টারন্যাশনাল মিডিয়াতে সিরিয়াস হাহাকার পড়ে গেছে যে একটি মুসলিম রাষ্ট্রের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ট্রাম্প নির্বাচিত হওয়ার পর কিভাবে তাকে সাধুবাদ জানাইলো। সবাই হাহাকার। মানে বাংলাদেশ হচ্ছে মুসলিম রাষ্ট্র, এটা বোঝানোর জন্য যে বাংলাদেশ যে মুসলিম রাষ্ট্র হিসেবে সকলের কাছে পরিচিত, সেটা আমি বোঝানোর জন্য বলতেছি যে তারা মানুষ বিশ্বাস করতে পারতেছে না, যে কারণ ট্রাম্প বলছে সব মুসলিমকে বের করে দেবে। মানুষের মাথার মধ্যে চিন্তা এত সরল রৈখিক যে ট্রাম্প বলছেন মুসলিমদের বের করে দিবে, সুতরাং বাংলাদেশের মুসলিম দেশের প্রধানমন্ত্রী কেমনে বলে ট্রাম্পরে থ্যাংক ইউ, বা ট্রাম্পকে কিভাবে অভিবাদন জানায়। আনবিলিভেবল। আসলে সিচুয়েশন ততটা না। আর বাংলাদেশ তো আসলে অত মুসলিম রাষ্ট্র না। হ্যাঁ, বাংলাদেশে ইদানিং ইসলাম কায়েম হচ্ছে, তার মানে এই না যে পুরো বাংলাদেশ কিন্তু পাকিস্তানের মতো বা সৌদি আরবের মতো মুসলিম। বাংলাদেশ এখনো বাঙালি আছে, এটা তাদেরকে বোঝানো যাবে না। তাদেরকে আপনি চেষ্টা করলেও বুঝাতে পারবেন না যে বাঙালি কি জিনিস। তারা বলবে ইউ গাইজ আর মুসলিম, ইউ গাইজ আর ব্রাউন। তাদের মাথার মধ্যে ওই সরল রৈখিক চিন্তা। সো প্রধানমন্ত্রী তো কোরআন পড়বেই। প্রধানমন্ত্রী হচ্ছে সেই সিস্টেমের অংশ, শেখ হাসিনা সেই সিস্টেমের অংশ, যে সিস্টেম বাংলাদেশকে আপনার ডুবাই ফেলতেছে, এই আর কি। সো কিন্তু রিসেন্টলি কিছু হয়েছে কিনা আমাকে একটু বলেন দুলাল ভাই। সরোজ চক্রবর্তী বলতেছেন, এভরিওয়ান ইজ ব্লেমিং রোহিঙ্গা পিপল ফর দেয়ার ক্রাইম ইন বাংলাদেশ, বাট দিজ পিপল আর ডিপ্রাইভড অফ দেয়ার বেসিক হিউম্যান রাইটস। দিজ পিপল আর ভেরি ইজি টু ম্যানিপুলেট। হ্যাঁ, এটা আমি আপনার সাথে একমত। এই এক্স্যাক্টলি এই কথাটাই বলছি যে এই লোকগুলোকে আসলে ব্যবহার করা হচ্ছে, লাইক লট অফ আদার পিপল। মানে তাদেরকে ব্যবহার করা যায়, ইনফ্যাক্ট সবাইকেই মোটামুটি ব্যবহার করা হচ্ছে। কেউ কি বলতে পারবে বুকে হাত দিয়ে যে আমি আসলে আমাকে কেউ ব্যবহার করে না? আপনি চিন্তা করে দেখেন, আপনার পুরো জীবনটাই কিন্তু এই সিস্টেমের জন্য নিবেদিত। সিস্টেমের জন্য নিবেদিত বলতে আপনি চাকরি বাকরি করেন, সিস্টেমের হয়ে কাজ করেন, আপনি আর্ন করেন, আর্ন করার পরে আপনি যে আর্নিংটা, সেই আর্নিংটা দিয়ে আপনি কি করেন? আপনি পেটে ভাতে কিছু খাওয়ার দাওয়ার কেনাকাটা করেন, সেটা হচ্ছে আপনার নিজেকে বাঁচায় রাখার জন্য। বাট এন্ড অফ দ্য ডে আপনাকে কিন্তু ট্যাক্স দিতে হয়। তারপরে আপনি চাইলেই কিন্তু স্বাধীন একটা জীবন যাপন করতে পারবেন না, সেই ব্যবস্থা নাই বাংলাদেশে। কোনো না কোনোভাবে আপনাকে ওই সিস্টেমের সাথে ধন্যাবাদ দিতে হবে। বাংলাদেশের ক্ষেত্রে যেহেতু সবাই মোটামুটি দরিদ্র,
এটা ডিফিকাল্ট, কিন্তু আপনি উন্নত বিশ্বেও সবাই যে উন্নত ভাব করে, সবাই কিন্তু আসলে ওই সিস্টেমের যে ফ্রেমওয়ার্ক, ওই ফ্রেমওয়ার্কের সাথে কোনো না কোনোভাবে যুক্ত। সো ম্যানিপুলেশন হচ্ছে। বোরহানুদ্দিন বলতেছেন আইসিস রোহিঙ্গাদের পক্ষে নিয়ে বার্মাতে কিন্তু, ও আচ্ছা, আইসিস রোহিঙ্গাদের পক্ষ নিয়ে বার্মাতে কিন্তু নাটক করতে যায় না। হ্যাঁ, আইসিস কেন যেতে হবে? আইসিস সব জায়গায় যেতে হবে কেন? আইসিসের পার্টিকুলার পারপাসটা হচ্ছে মিডল ইস্টের এই যে অংশটা আছে এটাকে করা, ডিস্ট্রয় করা। এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমরা সবাই ভাবি আইসিস আপনার ইরাকের আপনার যে সিকিউরিটি এজেন্সিস ওদের হাতে তৈরি। আসলে কিন্তু ভালো মতো জানা গেছে সেটা হচ্ছে আপনার এই যে হাফিজ আল আসাদ, মানে এখন যে বাসার আল আসাদ, তার যে আগে ছিল হাফিজ আল আসাদ, সেই হাফিজ আল আসাদের হাতে সিরিয়ান ইন্টেলিজেন্স এজেন্সির মাধ্যমে, সিরিয়ানরা কিন্তু প্রথম আপনার আত্মঘাতী বোমার মাধ্যমে আমেরিকানদেরকে আপনার বৈরুত থেকে চলে যেতে বাধ্য করছিল সেই আপনার 70-এর দশকে। আপনারা ইতিহাসটা দেখেন, তাদের মাধ্যমেই প্রথম এই যে মানুষকে বোমা হিসেবে ব্যবহার করা। এবং খোমেনি, তখনকার যে খোমেনি, সে একটা ডিক্রি দিছিল যে এবং এই ব্যাপারে কিন্তু আবার ওই যে আপনার ওহাবিরাও জড়িত, সালাফিও একজন বলছিল যে কারণ ইসলামে আছে স্পেসিফিক্যালি আত্মহত্যা হচ্ছে খারাপ, আত্মহত্যা হারাম, কিন্তু সে বলতেছে সে তো আত্মহত্যা করতেছে না, সে তো জিহাদ করতেছে, নিজেকে বোমা মেরে আরেকজন উড়ায় দেওয়ার মাধ্যমে, আরেকজনকে ধ্বংস করার মাধ্যমে সে এটা জিহাদ করতেছে। তারা ইসলামের হারাম বিষয়টাকে উল্টায় দিছিল, এবং সেই থেকেই যে আত্মঘাতী বোমা এবং সেই থেকে যে আপনার জিহাদের যে মানে ভায়োলেন্ট ভার্সনটা, ওইটা সিরিয়ান ইন্টেলিজেন্স এজেন্সির হাতে তৈরি। এবং তারপরে এই যে গাদ্দাফির যে ইতিহাস, সুন্দর সুন্দর ইতিহাস, আপনারা দেখলে খুব মজা পাবেন। আমি আপনাদের মানে করতে চাচ্ছি না। তো আইসিসের পার্টিকুলার পারপাস কিন্তু এটা, আইসিস কিন্তু পুরো দুনিয়ার ইসলাম ম্যানেজ করা তাদের দায়িত্ব না, তাদেরকে তৈরি করা হয়েছে স্পেসিফিক্যালি ওই অঞ্চলটা, ইউরোপ, বিশেষ করে ইউরোপের জন্য। এই অঞ্চলে তো আমাদের আপনার হেফাজত আছে, তারপরে লোকাল যে সমস্ত আছে তারাই করতেছে, আপনার আইসিসের কথা দরকার নাই তো। এই আর কি, এটা বোরহানুদ্দিনের কথা প্রসঙ্গে বললাম। শরৎ চক্রবর্তী বলতেছেন, ডিড ইউ ওয়াচ দ্য ডকুমেন্টারি সিরিজ জাইটজাইস্ট? ইটস কাইন্ড অফ সিমিলার টু হাইপারনর্মাল। হ্যাঁ, জাইটজাইস্ট আমি দেখছি, কিন্তু ওইখানে কিছু ইলুমিনাতি বলশিট করে আপনার পুরো জিনিসটাকে কনস্পিরেসির মতন করে ফেলছে। পুরো জিনিসটা রিলেটেড করতে হবে। আপনি হাইপোথেটিক্যাল খালি ইলুমিনাতি বললে তো হবে না, মানে ইট হ্যাজ টু মেক সেন্স। হয়তো আমরা সে এক কথা বলতেছি, বাট ইলুমিনাতি শব্দটা এতই কনস্পিরেসিরাইজড হয়ে গেছে, ডোন্ট সে ইট ডাজন্ট ইটস কাইন্ড অফ ফানি দিস ডেজ। এই আর কি। আর জাহান আরজু বলতেছেন যে 1971 মুক্তিযুদ্ধকালীন ভারতে আমাদের 1 কোটির মতো শরণার্থী আশ্রিত ছিল। অনেকে এই দোহাই দিয়ে তাদের আশ্রয় দেওয়ার পক্ষে, কিন্তু কথা হচ্ছে কতবার, যতবার রোহিঙ্গারা আক্রান্ত হচ্ছে ততবারই বাংলাদেশের নাগরিকরা চাপ দিচ্ছে, দেয়, কিন্তু তারা 7-8 লক্ষ রোহিঙ্গা অলরেডি আছে, তাদের ব্যাপারে জানতে নারাজ। এক্স্যাক্টলি। আর জাহান আরজুর এই কথাটা আমার কাছে খুবই পছন্দ হয়েছে। বাংলাদেশ থেকে যখন ভারতের শরণার্থীরা গেছিল, তারা পাকিস্তানের আক্রমণের কারণে গেছিল, এবং বাংলাদেশে একটা যুদ্ধ চলতেছিল। মায়ানমারে কি যুদ্ধ চলতেছে? হ্যাঁ, এসব মানে লজিক যারা দেয় তাদেরকে আপনারা একটু বুঝায় মানে কথা বললেই তো আর হইল না, একটা কিছু বলে ফেললে তো হ্যাঁ আমি শুনবো নাকি, আবার ভাই কথা লজিক থাকতে হবে, নাহলে তো মানে পাগলের কথার সাথে কোনো পার্থক্য থাকলো না। মীর মোনাজ হক বলতেছেন, ইউ হ্যাভ গিভেন দ্য এক্সাম্পল অফ ট্রাম্প. As we saw, he was manipulated the voters. So, it's a kind of manipulation through social media. আমি মনে হয় উনি বলতে চাচ্ছেন সোশ্যাল মিডিয়া। আচ্ছা, হ্যাঁ, ওই আর কি। বোরহানুদ্দিন বলছেন, প্রধানমন্ত্রী গতকাল সিলেটে মাজারে কোরআন পড়েছে, তার ছবি ফেসবুকে খুব ছড়াইছে, তাই দুলাভাই হয়েছে। ও আচ্ছা, ভাগ্য ভালো যে আমার ফেসবুক সোশ্যাল মিডিয়াতে এইসব ছবি আসে না। ভাগ্য ভালো না, ইনফ্যাক্ট এটা আমি খানিকক্ষণ আগে যেটা বলছি তারই কিন্তু একটা প্রমাণ যে আমার থ্রেডে ওই জিনিসগুলো আসে না। কারণ হচ্ছে আমি ওই লোকগুলাকে আগেই বাইর করে দিছি, অথবা আমি ওই ধরনের কন্টেন্ট দেখতে চাই না যে প্রধানমন্ত্রী কি করতেছে অথবা কোরআনের যারা পড়ে তারা কি করতেছে। হ্যাঁ, সোলাটের মাঝে মাঝে কোরআন তো পড়বেই। প্রধানমন্ত্রী তো খুব প্রগতিশীল কোনো মানুষ না, প্রধানমন্ত্রী শেখ মুজিবের মেয়ে, প্রধানমন্ত্রী টিপিক্যাল ট্র্যাডিশনাল বাঙালি মহিলা, সো মুসলমান মহিলা, সো সে তো এটা করতেই পারে। এবং হোয়াট ক্যান আই ডু, হোয়াট ক্যান উই ডু। আমি এটা নিয়ে কী বলবো আমি জানি না, মানে এমন যদি হয়তো সে গীতা পড়তেছে তাহলে না হয় এটা নিয়ে আশ্চর্যের বিষয় ছিল। মুসলমান মহিলা কোরআন পড়বে, এবং কয়েকদিন আগে আপনারা জানেন পহেলা বৈশাখের দিনে সে মিটিং করে বলছে যে ব্লগাররা ব্লগিং করতে যে যদি সন্ত্রাসীদের হাতে মারা যায়
জঙ্গিদের হাতে মারা যায়, এটা তো সরকারের কোনো দায়িত্ব নাই। যে মহিলাই কথা বলতে পারে সেই মহিলা কোরআন কেন, মানে আপনার ওই যে নিজের চাপাতি নিয়ে ব্লগার খুন করলে তো আমি আশ্চর্য হব না। নাথিং আনইউজুয়াল। হ্যাঁ দুলাল ভাই আমি বুঝছি, কারণ আওয়ামী লীগ তো চাইবেই আপনার তার যে ইসলামিক ইমেজ সেটাকে আরো বেশি শক্তিশালী করতে, কারণ এই মুহূর্তে এই অঞ্চলে পাওয়ার হ্যান্ডেল করতেছে ইসলামিস্টরা। সুমন কর্মকার শাওন বলতেছেন, আজকে নারাইলে 3টি হিন্দু বাড়িতে আগুন, অথচ এই বিষয়ে সবাই নিশ্চুপ, কিন্তু রোহিঙ্গা ইস্যুতে সবাই সজাগ। তবে এটা মানবিক ডাক নাকি শুধুমাত্র ধর্মের খাতিরে? ইয়েস, রোহিঙ্গা ইস্যু টাইপের এসব সমস্ত আপনার পচা ঘা, পুঁজ গড়ানো ঘা রাখার মূল উদ্দেশ্যই হচ্ছে ওই যে ভিক্ষুকদের এক্সাম্পলটা দিয়েছিলাম। ভিক্ষুকরা কিন্তু চাইবে না তাদের পুঁজ আপনার হয়ে যাক, শুকায় যাক, তাদের ক্ষত শুকায় যাক, চিকিৎসা হোক, কারণ ওইটা দেখায় মাঝে মাঝে নানান রকম। যেমন আপনি শিওর নিশ্চিন্ত থাকতে পারেন এই মুহূর্তে বাংলাদেশ ইউনাইটেড নেশনস থেকে বিশাল অঙ্কের টাকা পাচ্ছে, এবং ওই টাকা ঢুকার পর কই যায় এটা অবশ্য কোনো হিসাব নাই, কোনো অডিটিং নাই, অ্যাকাউন্টেবিলিটির কোনো বালাই তো নাই। বাংলাদেশ বাদ দেন, পুরো দুনিয়াতেই এখন অ্যাকাউন্টেবিলিটির কোনো বালাই নাই, কারণ অ্যাকাউন্টেবিলিটির যে কনসেপ্টটা, ওই কনসেপ্টটা একটা প্রাচীন কনসেপ্ট। যখন আপনাকে ম্যানেজ করা হয়, আপনার পুরো বিশ্বকে ম্যানেজ করা হয় একটা কর্পোরেশনের হাতে, কর্পোরেশনে কিন্তু কোনো অ্যাকাউন্টেবিলিটি নাই। গভর্নমেন্টের সাথে কর্পোরেশনের এটাই ডিফারেন্স যে কর্পোরেশন শুধুমাত্র তার শেয়ার হোল্ডারদের কাছে দায়বদ্ধ। তাও কি, সেই শেয়ার হোল্ডাররা যদি আবার বিদ্রোহ করে তাহলে কিন্তু বাকি শেয়ার হোল্ডাররা, কারণ শেয়ার হোল্ডারদের আপনার উদ্দেশ্য সীমিত, সেটা হচ্ছে প্রফিটেবিলিটি, দ্যাটস অল দে কেয়ার অ্যাবাউট। এবং কারা কর্পোরেশনের শেয়ার কেনার ক্ষমতা রাখে বলেন? যারা অলরেডি বড়লোক এবং যারা অলরেডি ওই চিন্তার সাথে জড়িত। সুতরাং কর্পোরেশন কিন্তু কখনোই আপনার অ্যাকাউন্টেবিলিটি নিয়ে বদার করে না। সুতরাং টাকা কোথায় আসতেছে, টাকা কোথায় যাচ্ছে, অথবা আপনি আপনার বাড়িতে আগুন দিচ্ছে কি না, এটা নিয়ে কর্পোরেশনের বদারেশন না। কারণ হচ্ছে বাড়িতে আগুন দেওয়ার বিষয়টা হচ্ছে এক ধরনের আক্রোশ। মুসলমানরা হিন্দুদের উপর আক্রোশ প্রকাশ করতেছে, ক্ষোভ প্রকাশ করতেছে, তাদের জমি দখল করতেছে, কারণ এটা এখন দখলদারির মহোৎসব চলতেছে। আপনার একদল যে সুন্দরবন দখল করতেছে, আরেক দল যে সাঁওতালেদের জমি দখল করতেছে, আরেক দল হিন্দুদের সমস্ত সম্পত্তি দখল করতেছে, বিকজ তারা পারে। প্রধানমন্ত্রী যে আপনার মাজারে কোরআন পড়ে সে আরো শক্তি করতেছে, একদল সে কোরআনওয়ালারা যে হিন্দুদের বাড়ি পুরাচ্ছে, সাঁওতালদের পুরাচ্ছে, এবং নানান রকম আকাম করতেছে। সুতরাং এটা আসলে রিইনফোর্সমেন্ট সাইকেল। এবং আপনার পলিটিক্স বলতে যে ডেফিনেশনটা ছিল এটা তো গেছে, এটা আমি খানিকক্ষণ আগেই আর কি বলছি, এই আর কি। শাওন সরকার বলছেন, ভিডিওটা ইউটিউবে আপলোড করে লিঙ্ক দিয়েন, খুব ঘুম আসতেছে, যদি অনেক ইম্পর্টেন্ট আলোচনা হচ্ছে ভাই। আচ্ছা, আপনি ঘুমান, হ্যাঁ আপনি ঘুমান, আরাম করে ঘুমান, স্বপ্ন দেখেন না কিন্তু। আবার স্বপ্ন দেখলে আপনার ঘুমটুম ভেঙে যেতে পারে। মানুষজন ঘুমাইতে যাবে এটা আমার বলে যেতে যাচ্ছে, আমি বুঝলাম না। আপনি ঘুমাইতে যান, এটা তো চলে যাচ্ছে না ভাই, এটা ফেসবুকে থেকে যাবে, এটা তো আমি মুছে দিব না, যদি না কেউ রিপোর্ট করে মুছে দেয়, দ্যাটস এ ডিফারেন্ট স্টোরি। আজব সব পাবলিক। এনিওয়েজ, আমি আপনাদেরকে আসলে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাতে যাচ্ছিলাম, তখন নিচে গেছি, নিয়ে আসছি। এটাকে দেখা যাচ্ছে কিনেছি। অনেকে আমাকে মাঝে মাঝে জিজ্ঞাসা করে যে আপনি যে নাস্তিক হয়েছেন, কিভাবে নাস্তিক হয়েছিলেন, আপনার নাস্তিক হওয়ার ইতিহাস কি? আমি বলবো এই ধরনের বই আমাকে নাস্তিক বানাইছে। আলোতে একদম জ্বলে যাচ্ছে। এই ধরনের বইটা খুব রিফ্লেক্টিভ, তো আসলে মানে ডিফিকাল্ট। এই বইটা হচ্ছে সিম্পল, বইটার নাম হচ্ছে সায়েন্স দ্য ডেফিনিটিভ ভিজুয়াল গাইড। খুব সিম্পল, বাচ্চাদের জন্য। আপনার পুরা বইটা হচ্ছে কত পাতার, প্রায় 500 পাতার একটা বই, প্রচণ্ড ভারী একটা বই। আপনারা ওজন দেখলে বুঝতে পারবেন, বিশাল আকৃতির বই, পিছনে ডিএনএ ডাবল হেলিক্সের ছবি। ইন্টারেস্টিং ব্যাপার, আমি এই বইটা নিয়ে কেন এত আগ্রহী, কারণ আপনার ধর্ম নিয়ে কমপ্লেইন অসংখ্য বার করা যায়, ধর্ম হইতেছে একটা বুলশিট। কিন্তু কথা হচ্ছে দুনিয়াতে যত রকম বুলশিট আছে এগুলো ধরে ধরে আপনি কমপ্লেইন করতে থাকলে না আপনার সারাদিন ভ্যানিশ হয়ে যাবে। কিন্তু দুনিয়াটা কিন্তু আসলে চলে এটার মাধ্যমে, দুনিয়াটা আসলে কিন্তু চলে লজিকের মাধ্যমে, সায়েন্সের মাধ্যমে, আন্ডারস্ট্যান্ডিং অফ ন্যাচারাল ল। অর্থাৎ ন্যাচারের যে সমস্ত ল আছে যেগুলো আসলে কোনো রকম ইনফ্লুয়েন্সের ধার ধারে না, কোনো রকম বুলশিটের ধার ধারে না, সেটা হচ্ছে আপনার সায়েন্স।
সে এই জিনিসগুলা আপনার, আমি যখন স্কুলে পড়ি, স্কুল থেকে ম্যাট্রিক আর ইন্টারমিডিয়েটের মাঝামাঝি সময় ঢাকা ইউনিভার্সিটির পাশে যে সুফিয়া কামাল পাবলিক লাইব্রেরি গণগ্রন্থাগার, ওখানে একটা ছোটদের ছিল, এখন আর নাই, ওটা সম্ভবত উঠায় ফেলছে। ওইটাতে গিয়ে আমি এই ধরনের বই পাইছিলাম, ইংরেজি বই অবশ্য, আরও সিম্পল, আরও ছোট ছোট বই। সেই বইগুলোতে না খুব সিম্পল ভাষায় আপনার বিজ্ঞানের বিভিন্ন বিষয় ছিল। এই যেমন এই যে খুব সিম্পল জিনিস, যারা বিজ্ঞান পড়ছেন তারা ভাববেন এটা তো খুব এটা তো কিছুই না, ফ্র্যাকচারই না। এখানে কি দেখানো হচ্ছে বলেন তো? এটা হচ্ছে আপনার প্রিজমের ভিতর দিয়ে আলোক রশ্মি যাওয়ার সময় আলো যে রিফ্র্যাকশন হয়, আমরা এটাকে বলে প্রতিসরণ সম্ভবত বলে বাংলায়। সেই প্রতিসরণের থিওরিটা জাস্ট একটা পাতার মধ্যে বলে দিচ্ছে। এটা হচ্ছে স্প্লিটিং অ্যান্ড বেন্ডিং লাইট। খুব সিম্পল, কিভাবে করে আলোক রশ্মি তরঙ্গের মাধ্যমে যায় এবং সে আপনার ভিজুয়াল যে অ্যাঙ্গেল সেগুলো বোঝানো হচ্ছে, এবং আলোক রশ্মির ভিতরে সাদা আলো যে আসলে বিভিন্ন রকম কালারের আলো মিশ্রণে তৈরি সেটা বোঝানো হচ্ছে। এবং এইভাবে করে সেকশন করে, যেমন প্ল্যান্টের যে লাইফ সাইকেল, যারা বিজ্ঞান পড়ছেন তারা বলবেন এটা তো খুব সিম্পল জিনিস, বাট যারা পড়েন না তাদের জন্য আর কি বোঝানোর জন্য যে আপনার এটা কি শুরু হচ্ছে, এখানে বীজ হচ্ছে, বীজ থেকে ধীরে ধীরে ফল হচ্ছে, ফুল হচ্ছে, আবার গাছের যে লাইফ সাইকেল, এই জিনিসগুলো আমি আমাদের স্কুলে যেভাবে পড়ানো হতো তার থেকেও আমি আরো নাইসলি এবং বোধগম্যভাবে দেখছিলাম। সেই কারণে জগতের বিষয়ে আমার যে বোধ, সেই বোধটা আসছে বিজ্ঞান থেকে। অর্থাৎ পৃথিবী আসলে কিভাবে চলে এটা আমি বুঝে গেছি। একবার যখন বুঝে গেছি তখন কিন্তু আমাকে কেউ যদি বলে যে তোমার তোমার এটা কেন হইতেছে, আল্লাহর ইচ্ছায় হয়েছে, অথবা ঈশ্বরের ইচ্ছা হয়েছে, অথবা যার খুশি ইচ্ছা হয়েছে, আমাকে যখন এসব কথা বলা আমি তখন হাসি। কারণ আমি জানি যে এই ঘটনাগুলোর পিছনের এই হচ্ছে কারণ, প্রাকৃতিক কারণ, ন্যাচারাল কারণ, সায়েন্টিফিক কারণ। তখন কিন্তু আমার আর কোনো ধর্ম নিয়ে বলশিট করা লাগে না। প্রত্যেকটা জিনিসেরই একটা ব্যাখ্যা আছে। যে জিনিসগুলোর এখনও ব্যাখ্যা নাই সেই জিনিসগুলো নিয়ে গবেষণা করতেছে, কিন্তু যেসব বেশিরভাগ নর্মাল জিনিসেরই ব্যাখ্যা আছে কোনো না কোনোভাবে। কেউ যদি উল্টাপাল্টা কোনো ব্যাখ্যা বানানোর চেষ্টা করে, সেগুলো হইতেছে ওই মিডিয়ার কারণে, সাধারণ মানুষকে বুলশিট দেওয়ার জন্য এক ধরনের, যেমন ডিসকভারি চ্যানেল নামে একটা চ্যানেল আছে, এটার মাঝে 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 সব অধিভৌতিক জিনিস দেখায় এবং সেটা দিয়ে মানুষকে বুঝাতে চায় যে আসলে ঈশ্বর আছে অথবা ভূত টুত আছে। পুরো জিনিসটা হইতেছে আপনার কাল্পনিক এবং বানোয়াট এবং মানুষজনকে বোকামির জন্য। আচ্ছা, একজন জানতে চাচ্ছেন যে হোয়াটস দ্য রাইটার্স নেম অফ দ্য বুক। এই বইটা না আসলে পার্টিকুলারলি কোনো নভেল না, এটা হচ্ছে একটা কালেকশন। এটার পাবলিশিং কোম্পানি হচ্ছে ডিকে দেখতে পাচ্ছেন এখানে? আলো এত বেশি, আমি কেমনে দেখাবো আপনারে? ডিকে, হ্যাঁ। এটা এডিটোরিয়াল কনসালটেন্টের নাম হচ্ছে অ্যাডাম হার্ট ডেভিস, এবং হ্যাঁ, এডিটর ইন চিফ হচ্ছে অ্যাডাম হার্ট ডেভিস। এবং এটা আসলে একটা কালেকশন, এটা আসলে পার্টিকুলার কোনো বই নেই। এটা হচ্ছে পুরো দুনিয়ার যে সমস্ত বিজ্ঞান আছে সেই বিজ্ঞান বিষয়ে, যেমন লজ অফ থার্মোডাইনামিক্স নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। থার্মোডাইনামিক্স কি? তাপগতিবিদ্যা, তাই না? হ্যাঁ, তাপগতিবিদ্যা। অর্থাৎ এটা আসলে ম্যাজিক্যাল একটা জিনিস। এবং আমার একটা ইচ্ছা আছে, যে কারণে আমি এই বইটা কিনছি। আসলে আমি একটা সিরিজ হয়তো করব, যে পার্টিকুলারলি কোনো একটা চ্যাপ্টার নিয়ে একদিন কথা বলবো, জাস্ট বিজ্ঞানে কোনো একটা স্পেসিফিক টপিক নিয়ে, এবং ছবি টবি সহকারে বাংলায়, জাস্ট সাধারণ মানুষ কেউ যদি আগ্রহী থাকে তাদের বোঝানোর জন্য কি, যারা বিজ্ঞান পড়েন না। কারণ বিজ্ঞান আসলে এত ভাস্ট একটা জিনিস, এত বিশাল একটা ব্যাপার। এটা আসলে কি বলবো, একদিনে বোঝানো সম্ভব না। এটা তো ধর্ম না যে আপনার একটা বই মুখস্থ করলে হয়ে যাবে না। তো সরি, আমি এই আর কি। আর জাহান আরজু বলতেছেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত ধর্মীয় পছন্দ থাকতে কি পারে না? উনি ওনার বিশ্বাস মোতাবেক সিলেট সহ বিভিন্ন জায়গায় কোরআন তেলাওয়াত করছেন। এই নিয়ে যারা প্রশ্ন করছেন তারা কি ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করছেন না? রাষ্ট্র যদি নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, এখানে ব্যক্তিগত আচরণের প্রশ্ন আসবে কেন? আচ্ছা, একটা মানুষ, আপনার কথাটার আমি বুঝছি, বাট এটা কিন্তু এটা এক ধরনের ট্রিক কোয়েশ্চেন বাই দ্য ওয়ে। এটা আমি এই ট্রিকটা বুঝতে পারি। আপনাকে আমি একটা উল্টা কোয়েশ্চেন করি। মনে করেন প্রধানমন্ত্রী যদি ব্যক্তি হন, শেখ হাসিনা এই মুহূর্তে কিন্তু একটা চাকরি করতেছেন। উনি বাংলাদেশের যে প্রধানমন্ত্রী, এটা কিন্তু একটা চাকরি, এটা খেয়াল রাখবেন। বাংলাদেশের সাধারণ মানুষ ট্যাক্সের পয়সায়
প্রধানমন্ত্রীকে পুষতেছে, এটা খেয়াল রাখবেন। উনি কিন্তু মালিক না, যদিও একবার নির্বাচিত হওয়ার পর তারা সবাই নিজেদেরকে মালিক মনে করে বসে। কারণ হচ্ছে বাংলাদেশের মানুষ বোধাই এবং পৃথিবীর বেশিরভাগ মানুষই এখন আসলে ওইভাবে উন্নত দেশে অনেক অনেক জায়গাতে সরকারগুলা মানুষকে ট্যাক্স দিতে বাধ্য হয়, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে যেই মুহূর্তে কেউ আপনার একটু নেতা টাইপের হয়ে যায়, সেই সাথে সাথে নিজেকে এক ধরনের মালিক একটা ভাব নেওয়ার চেষ্টা করে, তোরা এরকম করবি না। তো শেখ হাসিনার যে চাকরিটা উনি করতেছেন, সেই চাকরির ডেফিনিশনে কিন্তু কোথাও বলা নাই যে সে কোথাও যে ধর্মীয় আচরণ তারে করতে হবে। তার চাকরির ডেফিনিশনে যা যা বলা আছে সেটা হচ্ছে প্রধানমন্ত্রীর যে সমস্ত ডেফিনিশন, সেটা হচ্ছে বাংলাদেশের মন্ত্রীদের উনি নেতৃত্ব করবে, বাংলাদেশের চিফ এক্সিকিউটিভ এই সমস্ত দায়িত্ব সে পালন করবে। সেখানে একটা সেকেন্ড, আমার কুটির শিল্পের ঝামেলা হয়ে যায় মাঝে মাঝে। হ্যাঁ, তার কিন্তু এটা দায়িত্ব না, এটা তার ডেফিনিশনের মধ্যে পড়ে না। ইভেন সে আর আরেকটা রোল যদি বলি, সেটা হচ্ছে আওয়ামী লীগের প্রধান সভানেত্রী নির্বাচিত হয়েছে রিসেন্টলি আবারও, তাই না? সেখানেও কিন্তু লেখা না যে প্রধানমন্ত্রী ব্যক্তিগত হিসেবে কি করবে। বিশেষ করে আওয়ামী লীগের আপনার তো ম্যানিফেস্টোতে তো বলা আছে আওয়ামী লীগ নাকি এখনো নামে সেকুলার, সেই সেকুলার দলেও ব্যক্তিগত যে সমস্ত বিশ্বাস সেটা কখনোই এভাবে করে আসার কথা না। সুতরাং সে ব্যক্তিগতভাবে যা যা করে না কেন, সেটা এই ধরনের মিডিয়াতে আসার পেছনের মূল কারণ তার ব্যক্তিগত বিষয় নিয়ে কথা নয়। কারণ সে তো আসলে সেলিব্রিটি না যে তার ব্যক্তিগত বিষয় নিয়ে আপনার পাপারাত্সিরা আপনার গসিপ করবে, তাই না? এমন তো না যে সে কারো প্রেমে পড়ছে এবং তার নিয়ে আলোচনা হবে, তা না। সে যে নামাজ পড়ছে এটা তার ব্যক্তিগত বিষয় এবং এটা নিয়ে কথা বলার কোনো কারণ নেই। কথা বলা হচ্ছে তার ব্যক্তিগত বিষয়কে একটা রাষ্ট্রীয় বিষয়ে পরিণত করে এটাকে দিয়ে একটা রাষ্ট্র তার পার্টিকুলার কোনো একটা ধর্মকে এনফোর্স করতেছে বা প্রতিষ্ঠিত করতেছে, আরো এনহ্যান্স করতেছে, ওইটা আপত্তিকর। আরেকটা বিষয় হচ্ছে আপনার প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে কিন্তু অনেক কিছুই করে, সেগুলো কিন্তু আপনার আসে না। প্রধানমন্ত্রী মনে করেন শপিংয়ে গেল, কথার কথা, প্রধানমন্ত্রী মনে করেন কোথাও ফুচকা খাইতে গেল, প্রধানমন্ত্রী মনে করেন কোথাও যে কারোর সাথে আড্ডা মারলো, এই বিষয়গুলো কিন্তু খুব বেশি ওইভাবে করে গণহারে প্রচার করা হয় না। কোন মসজিদে যে ওখানে যে কোরআন পড়ছে, একটা মানে সৌদি আরবের আরবি একটা বই এমনি করে খুলে পড়ছে, আরবিতে লেখা বই, এইটা কি সে কিছু বোঝে? আপনারা তারা কোনোদিন জিজ্ঞেস করে দেখেন যে লাকুম দিনুকুম আলিয়া দিন এই টাইপের কথা আরবি কোনো কিছু সে বুঝে কিনা? বাংলাদেশে প্রত্যেকটা মানুষ ভান করে যে তারা কোরআন পড়তেছে, কিন্তু কোরআন তো বুঝে পড়ে না, তারা জাস্ট আবৃত্তি করে, না বুঝে আবৃত্তি করে। এটা কোনো মানে নাই, ফালতু একটা আচরণ। সো এটা নিয়ে এত করতেছে কারণ বাংলাদেশের যে ইসলামিস্ট যে মেন্টালিটি, তারা দেখতেছে যে একজন রাষ্ট্রপ্রধান একটা পার্টিকুলার ধর্ম, ইম্পোর্টেড ধর্ম, সেটাকে এনহ্যান্স করতেছে, সুতরাং এটাকে ইচ্ছা মতো ফেলাও। আওয়ামী লীগের ভিতরে তো পুরোটা হয়ে গেছে আপনার ধর্মীয়। নূর নবী দুলাল ভাই বলতেছেন ধর্মের যদি কোনো প্রাপ্তি থাকে সেটা ব্যক্তিগত, কিন্তু ফটো সেশন করে সোশ্যাল মিডিয়া প্রচার করবে কেন? এক্স্যাক্টলি, আমি এটার অলরেডি যেটা বলতেছিলাম সেটারই কোশ্চেনটা আপনি করছেন, আমি দেখতে দেরি করছি। সো এক্স্যাক্টলি পয়েন্ট হচ্ছে ওইটাই যে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত বিষয় যদি আমাদের দেখতে হবে, তাহলে অন্যান্য ব্যক্তিগত বিষয় কিন্তু আমরা খুব একটা মনোযোগ দিয়ে দেখি না। শুধু এইটাই কেন দেখতেছি? কারণ এটা ফেনাইতেছে কিন্তু ইসলামিস্ট যে মিডিয়া আছে, তারা যারা হেফাজতকে আপনার ওই সাইড দিয়ে নাড়া দিতেছে তোমরা লং মার্চ করো এই রোহিঙ্গাদের ব্যাপারে, আবার ওই সাইড দিয়ে ওই যে আপনার সাংবাদিকটা মাহমুদুর রহমানকে বের করে দাও, নানান রকম আপনার প্যাচ করতেছে তারা। তাদের মধ্যে আবার নতুন ধরনের জোয়ার আসছে। এটা হচ্ছে ট্রাম্পের কারণে হয়েছে মোস্ট প্রবাবলি। আপনারা যতই বলেন না কেন যে ট্রাম্প মুসলিমদের বের করে দিবে, কিন্তু পুরাটাই হচ্ছে কিন্তু আসলে ট্রাম্প কোনোদিন মুসলিমদের বের করে দিবে না। মুসলিমদেরকে ব্যবহার করে বাংলাদেশে যে মনে করেন যে এই যে রোহিঙ্গাদের ব্যবহার করে নানা রকম পলিটিক্স হবে, ঠিক একইভাবে আমেরিকাতেও আপনার মুসলমানদেরকে ব্যবহার করে ওইখানকার লোকেরা পলিটিক্স করবে। এন্ড অফ দ্য ডে আপনার সৌদি আরব বলেন আর আপনার ভ্যাটিকান বলেন আর আমেরিকা বলেন, সবাই কিন্তু তাদের সাথে ইন্টারনালি নানান রকম সম্পর্কে জড়িত। সেই সম্পর্কগুলো কখনো সুসম্পর্ক, কখনো দুঃসম্পর্ক, বা এগুলোর আসলে কোনো কালার নাই। সম্পর্ক হচ্ছে সম্পর্ক, বা আপনার পলিটিক্স হচ্ছে পলিটিক্স। সেইখানে কখন কাকে কোন সুতা দিয়ে ব্যবহার করবে এটা আসলে আমরা হইতেছি জাস্ট পন, আমরা হইতেছি খেলার গুটি, দ্যাটস ইট। আমরা ভাবতেছি আমরা বহুত কিছু আছি, দুঃখজনকভাবে আমাদের মাথা আছে এবং আমরা চিন্তা করতে পারি, এবং এটা আমাদের জন্য আসলে এক ধরনের অভিশাপ। আমরা যদি গরুর মতন জাস্ট চুপচাপ ওই আপনার লাইনে দাঁড়ায় ঘাস খাইতাম, টানতাম, অথবা গায়ের মতন দুধ দুয়াইতে পারতাম, খুব ভালো হতো। গরু চিন্তা করতে পারে না, গরু খুব শান্তিতে আছে।
মানুষ হয়ে, সাধারণ মানুষ হয়ে আমরা বহুত টেনশনে আছি, কারণ আমরা চোখের সামনে এগুলো দেখতেছি, নিজের হাত কামড়াইতেছি, এগুলো কেন হচ্ছে আমরা প্রশ্ন করতেছি, বাট আমরা আসলে বুঝতেছি না যে আমরা আসলে গরুর পাল। এন্ড অফ দ্য ডে পয়েন্ট হচ্ছে কিন্তু এইটাই, সাধারণ মানুষের হাতে আর পাওয়ার নাই। সাধারণ মানুষের আগে ক্ষমতা ছিল, মনে করেন আন্দোলন করে সরকার উল্টায় ফেলবে, ক্ষমতা পরিবর্তন করবে। এখন সেই সব ক্ষমতার পরিবর্তন পালাবদল ঘটে অন্য থ্রুতে, অন্য মাধ্যমে। আপনারা বাংলাদেশে আওয়ামী লীগ একদিক দিয়ে আমি এটা ইন্টারেস্টিং, সেটা হচ্ছে তারা কিন্তু বুঝে গেছে খুব ভালোভাবে কীভাবে পাওয়ারকে ম্যানেজ করতে হয়, কীভাবে ক্ষমতা থাকতে হয়, এবং সেই কারণেই কোনোভাবেই বাংলাদেশে খালেদা জিয়া ভ্যানিশ, খালেদা জিয়া টোটাল ভ্যানিশ চোখের সামনে আমি দেখলাম, এবং হাসির বিষয় আসলে। যারা এখনো মনে করে বিএনপি নামের একটা কিছু বিষয় বাস্তবে জড়িত, বিএনপি টোটালি গন। আপনার মনে হয়তো আছে, আপনার স্মৃতিতে আছে, ওই যে টাইটানিক যারা দেখছেন মনে আছে, মনে হয় যে টাইটানিকের শেষে দিয়ে নায়িকা বলতেছে যে জ্যাক, মনে হয় নায়কের নাম, বলছে জ্যাকের ব্যাপারে কেউ জানে না, কারণ পোলা মনে হয় এতিম ছিল, তার ব্যাপারে কেউ চালচুলোহীন, সে পানির মধ্যে ডুবে মরে গেছে, তা কেউ তার কথা মনে রাখে নাই। শুধুমাত্র ওই মহিলার স্মৃতিতে জ্যাক জীবিত আছে। এটাই হচ্ছে ঘটনা। আমাদের স্মৃতিতে আসলে ওই যে অতীতের ইতিহাস, ওই সমস্ত ভালো ভালো কথা জীবিত আছে, বাট বাস্তবে দে আর অল গন। আমরা আসলে ভেড়ার পাল। তো যাই হোক, আড্ডা দিতে বসছিলাম, কিন্তু এসব আমাকে দিয়ে এসব খারাপ খারাপ কথা বলালেন। আপনারা খুব দুষ্ট, আপনারা খুব খারাপ মানুষ, এই জন্য আপনাদেরকে আমি কি বলবো, আপনাদেরকে ধন্যবাদ দিতে চাই। এই আর কি। আমার মনে হয় আপনাদের অলরেডি ডিপ্রেসড বোধ করতেছেন, এবং আমি কেন গত কিছুদিন ধরে ডিপ্রেসড বোধ করতেছিলাম এবার বুঝে গেছেন। কারণ তখন আমি প্রথম যখন বুঝলাম যে সিচুয়েশন আসলে কত, হাউ মেনি রাইস অ্যান্ড হাউ মেনি প্যাডি। বাট আমি যদি ভুল হই, আমি এটা স্বীকার করতে বাধ্য, আগ্রহী, এবং কেউ যদি আমাকে ভুল প্রমাণ করতে পারেন আমি খুবই খুশি হব। সো আমাকে ভুল প্রমাণ করেন, যে আমি বলবেন যে আরিফ ভাই আপনি আসলে বেশি চিন্তা করতেছেন, এবং আপনার এই ধরনের চিন্তা করা উচিত না। আমরা বাংলাদেশে মানুষ এখনও আমরা পারবো, নুরুল দিনের ডাকে আমরা সেই আবার সারা দিব, এই সেই আর কি। সো ইয়েস, সো এনিওয়েজ, আমরা এখনও সেই ন্যারেটিভের মধ্যে আটকা আছি। আমি দেখতে পাচ্ছি একজন বলতেছেন, সুমন কর্মকার শাওন বলতেছেন, তেলাপোকা একটা পাখি, বিএনপিও একটা দল, বাকিটা ইতিহাস। আপনি এটা বলবেন কারণ আপনি হইতেছেন আওয়ামী লীগপন্থী, বোঝা যাইতেছে। আওয়ামী লীগপন্থী হয়ে আপনার কিন্তু কোনো পার্সোনাল লাভ নাই, বাই দ্য ওয়ে, আনলেস আপনি আওয়ামী লীগের ওই যে যারা নেতা নেত্রীর দল আছে, যারা অ্যাকচুয়ালি লাভের ক্রিমটা খাইতেছে। আপনি যদি ক্রিম না খান, আপনি কিন্তু আওয়ামী লীগের সাপোর্ট করে কোনো লাভ নাই। আপনার ভোটে কিছু যায় আসে না, আওয়ামী লীগেরও যায় আসে না, কারোরই কিছু যায় আসে না। ভোট জিনিসটা হইতেছে একটা বিরাট নাটক। আমেরিকায় গত 2 বছর ধরে যে নাটক চললো, বিগেস্ট শো অন দ্য আর্থ, মানুষজন সারাদিন হুমড়ি খেয়ে এ কি বলতেছে সে কি বলতেছে, মানুষজন টোটালি বিজি, নাটক, পুরো নাটকের পুরো নাটক। এত নাটক কিন্তু হওয়ার দরকার ছিল না। আমেরিকার নির্বাচন 2 সপ্তাহ ম্যাটার হওয়ার কথা ছিল। নির্বাচনে দাঁড়াবে, ভোট হবে, রেজাল্ট আসবে, ডান, যে কাজ করবে। কিন্তু দুনিয়া তো এত সিম্পল নাই এখন, এটা বুঝতে হবে। হাউ মেনি রাইস অ্যান্ড হাউ মেনি পেডি। বাঙালি এখন বোধাই বলতেছে একজন, বাঙালি বোধাই না ভাই, পুরো দুনিয়া বোধাই। এবং হাইপার নর্মালাইজেশন দেখেন, যদি ইংরেজি বোঝেন তাহলে বুঝেন, এবং ইট উড বি এ রিয়েলি নাইস ইন্টারেস্টিং থিং। এই আর কি। সো এখন পয়েন্ট হচ্ছে আমরা তাহলে কী করবো? আমরা ওই যে ইংরেজিতে বলে না, ইগনোরেন্স ইজ ব্লিস, আমরা অজ্ঞতায় কি আসলে নিয়ে বসে থাকবো? আমার মনে হয় মাঝে মাঝে মনে হয় অজ্ঞ থাকাই ভালো। যে লোকটা আসলে এত কিছু জানে না, এত কিছু বোঝে না, সে তার সাধারণ জীবন, সাধারণ খুশি, যে সুখী মানুষের জামা বলে একটা ব্যাপার আছে না, সুখী মানুষের জামাই নাই, কারণ তার জামার দরকার নাই, সে এত সুখী। আমরা আসলে ওই ধরনের সুখী থাকেই আসলে ভালো লাগতো আর কি। হ্যাঁ, আমার ভুল প্রমাণ করলে আমি খুবই খুশি। আমাকে যদি ভুল প্রমাণ করে, আমাকে এত ডিপ্রেস লাগবে না, এবং আমি আশা নিয়ে থাকতে চাই। বাট আশার আমি কোনো লক্ষণ দেখতেছি না, এবং লক্ষণ যেসব দেখতেছি সবই কিন্তু হইতেছে আশা বরং আরও হওয়ার মতন, ডিপ্রেসিং, এই আর কি। সো যারা এতক্ষণ দেখলেন, ধৈর্য ধরে কথা বললেন, তাদের জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যে যেখানে থাকেন না কেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন, এবং নেক্সট টাইম দেখার আগ পর্যন্ত আরিফুর রহমান বিদায় নিচ্ছি। এবং কথাটা পছন্দ হইলে শেয়ার করেন, অন্যদেরকেও জানতে দিয়েন, কারণ পসিবল যে আমরা হয়তো কোনো না কোনো দিন একত্র হইতে পারবো, এবং আমাদের হয়তো যে দাবিগুলো আছে সেগুলা হয়তো সাকসেসফুলি অ্যাচিভ করতে পারবো, যদিও এটাও এক ধরনের ড্রিম, পাইপ ড্রিমের মতন শোনায়। তো যাই হোক, ভালো থাকেন, বাই বাই। অন্য কোনো দিন কথা হবে আবার।